নক্ষত্রর চোখ এখানে উপস্থিত সবার মাঝে একজনকেই খুঁজে যাচ্ছে। সবাই এখানে থাকলেও তার চোখ যাকে খুঁজছে সে এখানে নেই। অনেকক্ষণ ধরে পাগলিটাকে দেখছে না। কোথায় গেল? নক্ষত্র ছেলেদের ভিড় থেকে মেয়েদের দলটার কাছে এগিয়ে আসছে। ওখানে তারা থাকলেও থাকতে পারে। মেয়েটার মাথার তার সত্যিই ছেঁড়া। কখন কোথায় যায়, কি করে, কে জানে। 2টা মিনিট চোখের সামনে থাকবে না। ওকে আমার খুঁজে খুঁজে বের করা লাগে। বিয়ে করে ভালো জ্বালায় পড়েছি। তারাকে বিয়ে করা মানে নিজের শান্তির গলা টিপে হত্যা করা। মেয়েদের দলটায় সবাই ছিল, শুধু তারা নেই। নক্ষত্রকে ওদের কাছে আসতে দেখতে সবগুলো মেয়েই হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়িয়ে পড়ছে। কয়েকজন নানা ভঙ্গিমায় ওর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। নক্ষত্র ওদের কাউকেই পাত্তা দিল না। তারাকে এই দলে না দেখে সে মাঝপথ থেকেই ব্রেক কষে নিল। ঘুরে দাঁড়িয়ে অন্য দিকে হাঁটা ধরল। নক্ষত্রর এই কাজে কয়েকজন বেশ আহত হল। না পেরে একজন বলেই ফেলল, ও কি আমাদের মাঝ থেকে কাউকে পছন্দ করে? কে জানে। তবে ছেলেটা হট আছে, যার কপালেই জুটবে তার আর কিছু লাগবে না। আরে ও অলরেডি ম্যারিড। হাহ, বলছিস কি? হ্যাঁ, ওই ছেলে মনিকার কাজিন। বউ নিয়ে এসেছে। ওর বউকে দেখিসনি তোরা? না, আমি তো জানতামই না ওই ছেলে বিবাহিত। ওর বউটাও সুন্দর আছে, একদম বাচ্চা বাচ্চা। একজন জলে উঠে বলল, আজকাল সব শালারই কচি মেয়ে পছন্দ। ওর কথা শুনে আরেক দফা সবাই হেসে একে অন্যের গায়ে ঢলে পড়ল। দলের সবচেয়ে সুন্দরী মেয়ে নয়নতারাকে না দেখেই ওকে নিজের কম্পিটিশন বানিয়ে ফেলল। তোরা যত যাই বলিস, ওই মেয়ে নিশ্চয় আমার থেকেও সুন্দরী না। হাহ, ওরকম কত ছেলের আমার পেছনে পড়ে আছে, আমি কাউকে পাত্তাই দেই না। নক্ষত্র মেয়েগুলোর এসব আলোচনার কিছুই জানল না। তাকে নিয়ে কিছু মেয়ে মনে মনে কতদূর ভেবে নিয়েছিল তা নক্ষত্রর সম্পূর্ণ অজানা। নক্ষত্র পেছনে থেকে এসে মনিকার মাথায় টুকা মারল। তোর ভাবি কই রে মনি? অনেকক্ষণ ধরে দেখছি না, কোথায় গেল? মনিকা ভাবির প্রতি ভাইয়ের অত কেয়ার দেখে একটু মজা নিল। বাহ, বউয়ের কত খেয়াল রাখা হয়। আমার ভাইটা দেখছি ভাবিকে চোখে হারায়। 2 মিনিটের জন্য চোখের আড়াল হতে দিতে রাজি না। এতই যখন ভাবিকে মিস করছো, তাহলে ওকে একা না রেখে গিয়ে হাত ধরে সাথে সাথে রাখলেই তো পারো। তোর হিংসে হচ্ছে নাকি? ভীষণ। তোমার মতো যদি আমার ক্যাবলা বরটা হতো। হবে, যা দোয়া করে দিলাম। আমার থেকেও ভালো হবে। তোর খেয়াল রাখতে রাখতে জীবন তিতা করে ফেলবে। এরকম দোয়া করলে আমিও তোমার জন্য দোয়া করব, তোমার বউ যেন তোমাকে পাত্তাই না দেয়। নক্ষত্র এবার মনিকার চুল ধরে টান দিল। ব্যথা পাওয়ার জন্যই দিয়েছে। মনিকা ব্যথায় কাতরে উঠল। ভাইয়া, ভালো হলো না কিন্তু। খারাপ হলেও সই। এখন বল তারা কই? রুমে চলে গেল। কেন? জানি না। বলছিল মাথা ব্যথা। তবে আমার জানো কি মনে হয়? মাথা ব্যথা অজুহাত মাত্র। আসল কারণ অন্যটা। নক্ষত্র কপাল কোচকাল। মনিটা সারা জীবন অর্ধেক কথা পেটে রেখে দেয়। আসল কারণটা কি? তোমার উপর রেগে আছে সে। বাইরে ওর সামনে ইমা তোমাকে নিয়ে মজা করে কিছু কথা বলেছিল। সেসব শোনার পর থেকেই ভাবির মুখ থেকে হাসি উড়ে গেছে। ওখান থেকে সোজা ঘরে চলে গেছে। নক্ষত্র মনিকার গাধামিতে মনে মনে হতাশ হল। মনি যদি জানতো ওদের বিয়ে কোন পরিস্থিতিতে হয়েছে, তাহলে এই ধারণা মনে পুষত না। তারার মনে তাকে ঘিরে কোন ফিলিংস নেই। সে তো বরং নক্ষত্রকে ছেড়ে বাপের বাড়ি যেতে পারলেই বাঁচে। সারাক্ষণ ওই ধান্দাতেই থাকে। ইমা টিমা যতই তারার সামনে তাকে নিয়ে কথা বলুক, তারার তাতে কিচ্ছু যাবে আসবে না। সে আরো হাসতে হাসতে নক্ষত্রকে অন্য মেয়ের হাতে তুলে দিয়ে নিজের জান বাঁচাবে। এই কথাগুলো ভাবতে নক্ষত্রর কেনই যেন খারাপ লাগল। এমন লাগার কোন কারণ নেই। সে নিজেও তারাকে ভালোবাসে না। বোকাসোকা, অবুঝ, পাগলি জেদি একটা মেয়ে হিসেবে পছন্দ করে। কিন্তু এই পছন্দ সেই পছন্দ না। এই পছন্দ দিয়ে তারাকে সে সারাজীবন নিজের কাছে রাখতে পারবে না। নিজেদের ঘরের দিকে এগোতে এগোতে নক্ষত্র নিজেকেই যেন বলল, ইলার থেকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা আমার কাছে থাকবে। তারপর তার ইচ্ছে। সে চলে যেতে চাইলে আমি আটকাব না। তারাকে বাধা দেওয়ার আমার কোন অধিকার নেই। এমনিতেই ওকে যথেষ্ট কষ্ট দিয়ে ফেলেছি আমি।
তারা যদি ডিভোর্স নিয়ে জীবনটা নতুন করে শুরু করতে চায়, তাহলে আমি খুশি খুশি তাকে ডিভোর্স দিব। তারাকে ভালো থাকতে দেখতে চাই আমি। যে কোনো মূল্যে ওর মুখে হাসি দেখতে চাই। ওকে সুখী দেখলে নিজের অপরাধ কিছুটা হয়তো কমবে। নক্ষত্র ঘরে এসে দেখে নয়ন সত্যি সত্যিই শুয়ে আছে। মুখ ওপাশে ফেরানো বলে নক্ষত্র নয়নতারাকে দেখতে পাচ্ছে না। কাচুমাচু হয়ে মেয়েটা শুয়ে আছে। দেখে নক্ষত্রর মাই হলো। মাথা ব্যথায় সত্যিই কষ্ট পাচ্ছে মেয়েটা। আর সে বউয়ের খোঁজ না নিয়ে বাইরে আড্ডা দিচ্ছিল। নয়নতারার শাড়ি পায়ের দিকে কিছুটা উপরে উঠে আছে। তার ফর্সা পায়ের অনেকটা দেখা যাচ্ছে। নক্ষত্রর চোখ সেদিকে গেলে সাথে সাথে ফিরিয়ে আনল। গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করল। নয়নতারা আগেই বুঝতে পেরেছে নক্ষত্র ঘরে এসেছে। তবুও সে নড়াচড়া করল না। নক্ষত্রকে বুঝতে দিল না সে নক্ষত্রর উপস্থিতি টের পেয়েছে। মনের মধ্যে সেই রাগটা এখনো রয়ে গেছে নয়নের। বাজে লোকটা শুধু তাকেই সারাক্ষণ ধমকের উপর রাখে। বাকি সবার সাথে কত হেসে হেসে কথা বলে। নয়ন নিজেও বুঝতে পারছে না সে ভেতরে ভেতরে জেলাস ফিল করছে। নক্ষত্র ডাকল, তারা। এই তারা। কোন সারা শব্দ নেই। নক্ষত্র বেডের দিকে এগিয়ে এলো। উকি দিয়ে নয়নের মুখ দেখতে চাইল। খুব মাথা ব্যথা হচ্ছে, তারা? কষ্ট হচ্ছে তোমার? নয়নতারা মনে মনে বলল। কার মাথা ব্যথা? আর কিসের মাথা ব্যথা? পরমুহূর্তে তার মনে পড়ল, মনিকাকে মাথা ব্যথার কথা বলেই ঘরে এসেছে সে। মনিকাই নিশ্চয় নক্ষত্রকে বলেছে। যাক, বজ্জাত লোকটা একটু টেনশন করুক। সে সত্যিটা বলবে না। কথা বলছো না কেন? তুমি কি ঘুমিয়ে আছো? নক্ষত্র বেশ নরম গলায় কথাগুলো বলছে। নয়নের মজাই লাগছে। নক্ষত্র ভাবল, তারা হয়তো ঘুমিয়ে আছে। সে নয়নতারার পাশে বসে ওর কপালে হাত রাখল। নয়ন বুঝতে পারেনি নক্ষত্র এমন কিছু করবে। নক্ষত্র ঠিক তার মাথার পাশে বসে আছে। নয়নের পিঠে ওর ছোঁয়া পাচ্ছে। তার কপালে যখন নক্ষত্র স্পর্শ পেল ভেতরে ভেতরে কেঁপে উঠেছে নয়ন। সাথে সাথে নড়ে উঠল সে। একটু সরে গিয়ে বলল, কি হয়েছে? তোমার নাকি মাথা ব্যথা? হ্যাঁ, মাথা ব্যথা। তাতে আপনার কি? আপনি নিচে যান না। গিয়ে বিয়ে বাড়ি উপভোগ করুন। এটা কেমন কথা তারা? তুমি কষ্ট পাচ্ছ আর আমি গিয়ে সবার সাথে মজা করব। কেন করবেন না? এতক্ষণ তো করছিলেন। এতক্ষণ আমি জানতাম না তুমি মাথা ব্যথায় ঘরে চলে এসেছ। জানলে আমিও অনেক আগেই চলে আসতাম। তুমিও তো আমাকে জানাওনি। রুমে আসার আগে তোমার আমাকে বলে আসা উচিত ছিল। হ্যাঁ, আমি মাইক হাতে নিয়ে সবাইকে জানিয়ে আসতাম আমার মাথা ব্যথা। নক্ষত্র বুঝল তারা ব্যথা সহ্য করতে না পেরেই হোক বা তার উপর রাগ করেই হোক, দুইটার থেকে একটা কারণে এরকম রেগে যাচ্ছে। এদিকে ফিরো তো। আমি তোমার কপাল ম্যাসাজ করে দিই। আরাম পাবে। আমি খুব ভালো ম্যাসাজ দিতে পারি। লাগবে না। এমনিতেই ব্যথা সেরে যাবে। আপনি যান। আপনার জন্য অনেকে হয়তো অপেক্ষা করছে। নক্ষত্রর এবার তারার উপর রাগ হতে লাগল। তোত্তারামির একটা সীমা আছে। নিজে কষ্ট পাচ্ছে তবুও তোত্তারামি ছাড়ছে না। নক্ষত্র গলাটা একটু কঠিন করল। আজব কথা বলছো তো। আমার বউ ঘরে শুয়ে কষ্ট পাবে আর আমি বাইরে গিয়ে ঘাস কাটব। যা বলছি তা করো। এদিকে ফিরে শো। তাকাও আমার দিকে। বলছি মাথা ম্যাসাজ করে দিই। তা না। সারাক্ষণ আমার কথার অবাধ্য না হলে তোমার চলে না, মনে হচ্ছে আমার ধমক না খেলে তোমার পেটের ভাত হজম হয় না। বকা খাওয়ার জন্যই এরকম তোত্তারামি করো। নয়নের আরো রাগ হলো, মনে মনে নক্ষত্রর মাথামুন্ডু চিবিয়ে খাচ্ছে সে। পারলে নক্ষত্রর চুল টেনে ধরে। মুখে বলছে বউকে ফেলে গিয়ে ঘাস কাটবো নাকি? কাজে তো সেরকমই করে। বউকে একা রেখেই সারাটা সময় দূরে দাঁড়িয়ে হাসছিল। মুখ থেকে হাসি সরছিলি না। মেয়েগুলোকে দেখে ইচ্ছে করে হাসছিল। আমি কি বুঝি না মনে করেছে? সব বুঝি আমি। সুন্দর মেয়ে দেখলে কোন ছেলেদেরই মাথা ঠিক থাকে না। উনিও অন্য সব ছেলের থেকে আলাদা হবে এমনটা কেন ভাবতে গেলাম আমি? গাধা নয়ন। তুই একটা আস্ত গাধা। নক্ষত্র এতক্ষণে নয়নের বাহু ধরে ওকে নিজের দিকে ফিরিয়ে নিল। নয়ন চোখ বন্ধ করে রেখেছিল। নক্ষত্র কিছুক্ষণের জন্য নয়নের মুখের উপর থেকে চোখ সরিয়ে আনতে পারছিল না। সে নয়নের কপালে মৃদু করে চেপে চেপে ম্যাসাজ করে দিচ্ছে। নয়ন কয়েকবার বাধা দিলে নক্ষত্র দিল এক ধমক। চুপ।
একদম নড়াচড়া করবে না। তোমার গলা টিপে ধরছিল না আমি। মেরে ফেলবো না তোমাকে। ভয় নেই। তোমার আরামের জন্যই মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নড়াচড়া করলে বাইরে নিয়ে গিয়ে সাউন্ড বক্সের সামনে দাঁড় করিয়ে রাখবো। তখন মজা বুঝবে। নয়ন বেচারি নিজের জালে নিজেই ফেসে গেল। এখন মাথা ব্যথা নেই বললেও ফেসে যাবে। ব্যথা আছে বলে নাটক চালিয়ে গেলেও কতক্ষণ এভাবে পড়ে থাকতে হবে কে জানে। লোকটা ওকে সহজে ছাড়বে না। তবে একটু পর থেকে নয়নের ভালোই লাগছিল। নক্ষত্র আলতো হাতে চুলে বিলি কেটে দিচ্ছে। ঘুম এসে যাচ্ছে তার। আস্তে আস্তে নয়নের রাগও কেটে যাচ্ছে। নক্ষত্রর উপর এখন আর ততটা রাগ কাজ করছে না। একসময় নয়ন আধঘুমে চলে গেলে নক্ষত্র নিজের সুবিধার জন্য নয়নের মাথা ওর কোলের উপর তুলে নিল। বাঁকা হয়ে বসে থেকে থেকে কোমর ব্যথা করছিল। এবার সোজা হয়ে বসে বউয়ের সেবা করুক। বিয়ে করেছ বাবা, আর বউয়ের সেবা করবে না? এমনটা কি হয়? কাজে তো লেগেই পড়েছ। এখন লেগেই থাকো। তোমার কপালে শেষ পর্যন্ত বউয়ের মাথা টিপাও লেখা ছিল। সন্ধ্যার পরের পুরো সময়টা নয়ন ঘুমিয়েছে। নক্ষত্র ওকে জাগাল না। নিজেও উঠে চলে গেল না। এ কিভাবে বসে রইল? মনিকা এসে একবার তাকে এই অবস্থায় দেখে গেছে। পরে একবার খালাম্নিকেও ধরে নিয়ে এসে দেখিয়েছে। খালাম্নি, মনিকা জন মিলে মজাও নিয়েছে অনেক। খালাম্নি তাকে অলরেডি বউ পাগলা নিক নেম দিয়ে ফেলেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই নয়নের মাথা ব্যথার কথাটা পুরো বিয়ে বাড়ির সব মানুষ জেনে গেল। নক্ষত্র যে পুরোটা সময় জুড়ে বউয়ের পাশে বসে ওর সেবা করেছে এটাও কারো অজানা রইল না। নক্ষত্র নিচে নেমে এলে বাড়ির বয়স্ক মহিলাগুলো ওকে দেখে মুখ টিপে হাসছে। মনিকার দাদি বললেন, কি ভাই, মাথা ব্যথা কমছে? নাকি ঔষধ লাগবো? নক্ষত্র চোখ পাকিয়ে মনিকার দিকে তাকালো। সবই পাজি মেয়েটার কাণ্ড। নাতবউ কই এখন? ওরে আমার কাছে নিয়ে আয়। মাথায় চুপচুপা কইরা তেল দিয়া দেই। মনিকার দাদিকে নক্ষত্র নিজের দাদিই মনে করে। আসলে ছোটবেলায় তার নিজের দাদা দাদি মারা গেছে। যার ফলে কখনো দাদা দাদির ভালোবাসা পায়নি সে। মাঝে মাঝে এখানে এলেও মনিকার দাদির সাথে তারও একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। নক্ষত্র দাদির পাশে বসতে বসতে বলল, তার আর দরকার নেই দাদি। নাতবউ ঘুমোচ্ছে। বাবা নাতি, তুই তো তোর দাদাকেও পিছে ফেলে দিলি। তোর দাদাও তোর মতো আমার এরমকি খেয়াল রাখত। নয়নতারার ঘুম ভাঙলে সে ঘর থেকে বেরিয়ে এলে দেখা গেল সবাই তার সুস্থতার কথা জিজ্ঞেস করছে। নয়ন প্রথমে কারো কথাই বুঝতে পারেনি। তবুও উত্তরে হ্যাঁ সূচক মাথা নাড়িয়েছে। নক্ষত্রর খালা ওকে একা ডেকে নিয়ে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে মা? মাথা ব্যথা কমেছে? পেইন কিলার লাগবে? দেব? সবার সাথে মিথ্যা বলতে নয়নের নিজেরই খারাপ লাগছিল। লোকটা ভীষণ বাজে। সবাইকে তার মাথা ব্যথার কথা বলাটা কি এতই জরুরি ছিল? অসভ্য লোক। আন্টি কিছু লাগবে না। আমি ভালো আছি। আপনারা শুধু শুধু দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা না করে উপায় আছে। ভালো মেয়ে এসেছো। এখন যদি অসুস্থ হয়ে ফিরে যাও তাহলে তোমার শাশুড়ি আমাকে কথা শোনানো থেকে বাকি রাখবে? এমনিতেই আমাদের বোনের মধ্যে কিছুই ঠিক নেই। তার উপর যদি আমার মেয়ের বিয়েতে এসে ওর ছেলের বউয়ের কিছু হয়, তাহলে সম্পর্ক যেটুকু বাকি আছে তাও শেষ হয়ে যাবে। নয়নতারা মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। ভাবল, শাশুড়ি মা আমাকে চোখে দেখতে পারেন না। আমি সুস্থ থাকলেই কি আর অসুস্থ? আমার জন্য উনার কোন চিন্তা নেই। উনি তো বরং আমার কিছু হলেই খুশি হবেন। যে কোনো মূল্যে ছেলের ঘাড় থেকে নামাতে চান আমাকে। আমি তো তেঁতুল গাছের পেতনি। উনার ছেলের ঘাড় মটকে খাবো। নয়নতারা এই দুই বোনের ব্যাপার কিছুই বুঝতে পারেন না। নক্ষত্রর সাথে খালার এত ভালো সম্পর্ক, অথচ ওর মা বোনের মেয়ের বিয়েতে এলো না কেন? আপনাদের দুই বোনের মাঝে সম্পর্ক এমন কেন? আর বলো না মা, তোমার শাশুড়ি টাকার নদীতে পড়ে অন্ধ হয়ে গেছে। আগে আমাদের সম্পর্ক ঠিক না থাকলেও এতটা খারাপ ছিল না। আমার স্বামী যা কামাই করে তা দিয়ে আমাদের দিন সুখে কেটে যায়। তবুও ফ্যামিলি প্রোগ্রামে কখনো একসাথে হলে তোমার শ্বশুর নানাভাবে আমার স্বামীকে কথা শোনাতে ছাড় দিত না। আমারও একদিন রাগ উঠে গেল। সবার সামনেই বড় বোনের স্বামীকে আচ্ছামতো ধুইয়ে দিলাম। তারপর থেকেই আমাদের যাওয়া আসা, দেখা করা বন্ধ। তুই যে তোর স্বামীর অপমান সহ্য করতে না পেরে বোনের সাথে সম্পর্ক ভেঙে দিলি।
আমি তাহলে কিভাবে আমার স্বামীর অপমান সহ্য করব? আমার স্বামী যে কয় টাকাই উপার্জন করুক আমরা তো তাতেই চলে যাচ্ছি। তোদের কাছে তো হাত পাচ্ছি না। কিন্তু মা তোমার শাশুড়ি এসব কথা বুঝে না। নয়নতারা মনে মনে ভাবল, মেয়েদের কাছে তাদের স্বামীর সম্মান কতটা প্রিয়। নিজের স্বামীর অপমানে আপন বোনের সাথেও লড়তে পারে। সম্পর্ক শেষ করে দিতে রাজি অথচ স্বামীর অপমান সহ্য করতে রাজি না কেউ। সে নিজেকেই ভাবল এবার। ইলা আপু ফিরে এসে যদি কখনো নক্ষত্রকে চায় তাহলে কি সে দিয়ে দিবে? নাকি নক্ষত্রকে বিয়ের দিন ফেলে অন্য কারো সাথে চলে যাওয়ার জন্য আপুকে কথা শোনাবে? আজ মনিকার বিয়ে। নিজের বিয়ের দিন মনিকা কত খুশি। ওর চোখ মুখে দেখাই বোঝা যাচ্ছে ও নিজের বিয়ে নিয়ে সত্যিই খুশি। নয়নের বারবার নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। অবশ্য সেদিন জানত না ওই দিন যে আপুর জায়গায় তার বিয়ে হবে। সকাল থেকে আনন্দ ফুর্তিতেই দিন কাটিয়েছিল। আপু চলে যাবে ভেবে কষ্ট হচ্ছিল। কিন্তু নিজের বিয়ের দিন মেয়েদের কেমন ফিল হয় সেটা নয়ন কখনো বুঝতে পারেনি। নক্ষত্র কখন নয়নের পাশে এসে দাঁড়িয়েছে তার সে খেয়ালই করল না। নক্ষত্র নয়নতারাকে হালকা ঠেলা দিয়ে জিজ্ঞেস করল, কি অত ভাবছ? নয়নতারাও মুখ ফসকে বলে ফেলল, নিজের বিয়ের দিন মেয়েদের কেমন অনুভূতি হয়? নক্ষত্র বেচারা প্রশ্নটা করেও বোকা হয়ে গেল। সত্যিই তো, নয়নের সাথে তার বিয়ের কোন আচার অনুষ্ঠানই করা হয়নি। যার সাথে করা হয়েছিল সে তো পালিয়ে গেল। নয়ন বেচারি এসবের কিছুই জানেনি, বুঝেছি। কোন নিয়ম টিয়মও পালন করেনি। নক্ষত্র পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হেসে বলল, মনিকার বিয়ে দেখে তোমারও এসব নিয়মনীতি, আচার অনুষ্ঠান পালন করার ইচ্ছে হচ্ছে নাকি? হলে বলতে পারো। আবার না হয় সব নিয়ম মেনে বিয়ে করার মতো বিয়ে করব আমরা। নয়নতারা ঝট করে একবার নক্ষত্রর দিকে ফিরল। কি ভেবেই যেন কিছু না বলেই চলে গেল। নয়ন চলে গেলে নক্ষত্র ফোঁস করে দম ফেলল। মাঝে মাঝে কি আবোলতাবোল যে বলিস নক্ষত্র। মুখে লাগাম দে। যে মেয়ে 24 ঘন্টা বাপের বাড়ি চলে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। কোন ছুতো পেলেই হয় তার। তুই ওই মেয়েকে আবার বিয়ের কথা বলছিস। লজ্জা হওয়া উচিত তোর। একটা মেয়ে। নয়নতারা মেয়েটাকে চেনে না। সে এসে নয়নের পাশে দাঁড়ালো। ওকে কেমন চোখে দেখতে লাগলো। দেখে বাচ্চা মনে হলে কি হবে? তুমি তো ভীষণ পাকা মেয়ে। আস্ত চালাক। নয়নতারা মেয়েটার কথা কিছুই বুঝল না। কে এই মেয়ে? তাকেই বা এসব কথা কেন বলছে? আমি জানি কাল তুমি মাথা ব্যথার নাটক করে সবটা সময় তোমার স্বামীকে তোমার কাছে আটকে রেখেছ। যেন ও আমাদের কাছে বিশেষ করে আমার কাছে আসতে না পারে। ঠিক বলছি না আমি? নয়নতারা এবার বুঝল। কি বজ্জাত মেয়েরে বাবা। নির্লজ্জ একেবারে। অন্যের স্বামীকে নিয়ে কথা বলছে, তবুও কথায় কত তেজ। নয়ন যা জীবনে কারো সাথে করেনি তা আজ এই মেয়েটার সাথে করল। কড়া কয়েকটা কথা শুনিয়ে দিল মেয়েটাকে। উনি আমার স্বামী। নাটক করি আর যাই করি উনাকে আমার কাছে আটকে রাখার অধিকার আমার আছে। আর আমি যদি উনাকে আপনার কাছে যেতেও বলি না, তবুও উনি তা করবেন না। আপনার মতো মেয়েদের উনি খুব ভালো করেই চিনে। স্বামী স্ত্রীকে একসাথে দেখে যে মেয়ের জলে সে কখনো ভদ্র ঘরের মেয়ে হতে পারে না। এই মেয়ে মুখ সামলে কথা বলো। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি তোমাকে। আমার অত জানার দরকার নেই। আপনি যেই হন না কেন, নিজের চোখ দুটো সামলে চলবেন। অন্যের স্বামীকে দেখে গলে পড়বেন না। আমার উনি তো হয়তো আপনার দিকে তাকিয়েও দেখেনি। তাহলে উনাকে নিয়ে আপনার এত আগ্রহ কেন? নয়নের কেন এত রাগ উঠল সে নিজেও জানে না। এতগুলো কথাই বা সে কিভাবে বলতে পারল? নক্ষত্রকে নিয়ে অন্য কোন মেয়ে আগ্রহ দেখালে তার রাগ হয় কেন? নয়নতারা নিজের উপরই বিরক্ত। ঝগড়াঝাটি তার স্বভাবে ছিল না। এখন দেখা যাচ্ছে ওই বদলোকের সাথে পড়ে কিছু দিনে ঝগড়াটাও বেশ ভালোই শিখে নিয়েছে। নয়নতারা চলে যেতে নিচ্ছিল। ওই মেয়েটা পা দিয়ে ল্যাং মেরে ওকে ফেলে দিতে চাইল। আর ঠিক তখনই মুভির হিরোদের মতো নক্ষত্র এসে তাকে ধরে ফেলল। নয়নকে নিজের বাহুতে নিয়ে নক্ষত্র বলল, ঠিক আছো তুমি? হায়, সবকিছু এমন কাল্পনিক মনে হচ্ছে কেন? নয়নতারার নিজেকে মুভির হিরোইনদের মতো লাগছে। বাস্তবেও যে এমন ঘটতে পারে তা সে ভাবেনি কখনো। ওই মেয়েটাকে এখন কপালে 2 সিংওয়ালা চুড়াইলের মতোই মনে হচ্ছে। নয়নতারা নিজের অজান্তেই মেয়েটাকে জ্বালানোর জন্য নক্ষত্র হাত আঁকড়ে ধরল। হ্যাঁ ঠিক আছি আমি।
পায়ের নিচে কোন তেলাপোকা এসে পড়েছিল বোধহয়। তেলাপোকা। নক্ষত্র ভারী অবাক হলো। এত মানুষের ভিড়ে তেলাপোকা কোত্থেকে আসবে? আর এলেও তো সমস্যা। এক্ষুনি চিৎকার চেঁচামেচি লেগে যাবে। আজকালকার মেয়েগুলো যা ন্যাকা সাজতেন পারে। বলো কি? তেলাপোকা কোত্থেকে এলো? তুমি শিওর দেখেছ? এখন কোথায় গেল? আহ! আপনি না বড্ড বেশি কথা বলেন। চলুন তো আমার সঙ্গে। কিন্তু নয়ন নক্ষত্রর কোন কথা শুনল না। সে ওর হাত ধরে টেনে নিয়ে যাবার সময় মেয়েটাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে চলে গেল। ডাইনি মেয়ে। অন্যের বরের উপর নজর দেয়। যাকে ঘিরে এই কয়টা দিন সম্ভব আয়োজন ছিল। যার জন্য বাড়িটা আলোয় আলোকিত করা হয়েছে। একটু আগ পর্যন্ত হইচই, মানুষের আনাগোনায় বাড়িটা গমগম করছিল। এখন সবই আছে। শুধু সেই মানুষটাই নেই। একটু আগে মনিকার বিদায় হয়ে গেছে। বরের গাড়িতে ওঠে শ্বশুরবাড়ি যাবার সময় মনিকা কতই না কান্নাকাটি করেছে। মা, বাবা, দাদি, নক্ষত্র এমনকি তাকে জড়িয়ে ধরেও কেঁদেছে। অথচ বিদায়ের মুহূর্তেও আগ পর্যন্ত নয়ন ভেবেছিল মনিকার হয়তো সবাইকে ছেড়ে যেতে কষ্টই হবে না। কত খুশি দেখাচ্ছিল ওকে। বড় তো ওরই পছন্দের। নয়ন আজ বুঝতে পারল, বর নিজের পছন্দের হলেও সব মেয়েদেরই বাবার বাড়ি ছেড়ে আসতে কষ্ট হয়। যেমন তার হয়েছিল। সে তো শুধু শুধু নক্ষত্রকে দোষ দিয়ে যাচ্ছিল। ভেবেছিল হঠাৎ বিয়ে হয়ে গেছে বলেই তার কষ্ট হচ্ছে। মনিকা যখন নক্ষত্রকে জড়িয়ে ধরে কাঁদছিল, তখন নয়ন দেখেছে। নক্ষত্রর চোখও কেমন লাল হয়ে গেছিল। নক্ষত্রের চোখে ওর চোখ পড়লে নক্ষত্র হেসেছিল। সেই হাসিও নয়নের কাছে কান্নার মতোই মনে হয়েছে। মনিকার বিদায়ের পর বাড়িটা এখন গুম মেরে গেছে। চারিদিকে আলো জ্বললেও যেন এক মুহূর্তে সবখানে অন্ধকার নেমে এসেছে। নক্ষত্র খালাম্নিকে দেখে। মনিকা খালাম্নির একমাত্র মেয়ে। আর কোন সন্তান নেই খালাম্নির। সেই মেয়েও আজ পরের বাড়ি বউ হয়ে চলে গেল। খালাম্নির কষ্ট যেন নক্ষত্র উপলব্ধি করতে পারছে। সে মনে মনে বলল, আমি যদি কখনো মেয়ের বাবা হই, আল্লাহ যদি আমাকে মেয়ে সন্তানের বাবা হবার সৌভাগ্য দান করেন, তাহলে কখনো আমি মেয়েকে বিয়ে দেব না। দিলেও ঘরজামাই নিয়ে আসব। খালাম্নির মতো, না পৃথিবীর সব বাবা মায়ের মতো এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। নক্ষত্র নয়নতারার বাবার কথা মনে পড়ল। এই জন্যই হয়তো মানুষটা প্রথমে তার উপর রেগেছিল। সেদিন ঘরে ডেকে নিয়ে গিয়ে কত সুন্দর করে কথাগুলো বুঝালো। শ্বশুরের বলা কথাগুলো নক্ষত্রর মনে পড়লে সে বড় অনুতপ্ত হল। উনার এত আদরের মেয়ের সাথে আমি ঠিক করছি না। নয়নের সাথে আমাকে আরেকটু নরম হতে হবে। ওর সাথে আমি প্রয়োজনের থেকে একটু বেশি কঠিন ব্যবহার করি। যে মেয়ে কখনো কারো মুখ কালো করে কথা শুনেনি, সে আমার ধমক, বকা খেয়ে নিশ্চয় কষ্ট পায়। দীর্ঘশ্বাস ফেলল নক্ষত্র। কিন্তু আমারই বাকি করার আছে। কঠিন না হলে যে এই মেয়েকে সামলানো মুশকিল হয়ে পড়ে। সবার আদরে আদরে ঘাড়ত্তারা হয়েছে একটা। মিষ্টি কথা শুনতেই চায় না। নয়নতারা একা এক কোণে দাঁড়িয়ে আছে। নক্ষত্রর চোখ তাকে খুঁজে নিল। আজকের পর থেকে আর বকব না। ধমকও দেব না। ভালোবেসে বুঝালে নিশ্চয় বুঝবে। তোর নিজেরও তো ধৈর্য কম নক্ষত্র। তোকে বুঝতে হবে, তোর বউ এখনো কতটা অবুঝ। ওকে আগে বড় হতে দে। তারপর না হয় ও তোর কথা মতো চলবে। দুদিন পর ওরা বাড়ি ফিরে এলো। খালাম্নির মন খারাপ ছিল বলে নক্ষত্র আরো 2 দিন থেকেছে। তারপর মনিকা চলে এলে নক্ষত্র নয়নতারাকে নিয়ে চলে এসেছে। 2 সপ্তাহ সে বাড়িতে ছিল না। কাউকে বলেও বের হয়নি। মা নিশ্চয় টেনশন করছে। গাড়িতে বসে নয়নের মন কেমন করছিল। 2টা সপ্তাহ কিভাবে কেটে গেল বলতেই পারল না। সবার সাথে কত হাসি খুশি ছিল। এবাড়ির মানুষগুলোও কত ভালো। সবাই কত মিলেমিশে থাকে। ওই বাড়িতে তো প্রথম কথা মানুষই নেই। বিয়ের পর থেকে শ্বশুরের মুখ দেখেনি নয়ন। শাশুড়িকে যাও কয়দিন দেখেছে কিন্তু শাশুড়ি মা বড় ঝগড়াটে। তাকে সেদিন কতগুলো কথা শোনালো। এখানে আসবে শুনে আসার ইচ্ছে হয়নি। আর এখন যাওয়ার সময় যেতে ইচ্ছে হচ্ছে না। মন খারাপ লাগছে। সবাইকে এক বাড়িতে নিয়ে থাকতে পারলে কত মজা হতো। বাবার বাড়ির সবাই, শ্বশুর বাড়ির সবাই। কারো জন্যই তখন মন খারাপ হতো না। দুঃখ বলে কিছুই থাকতো না তখন। নক্ষত্র অনেকক্ষণ ধরে পাশে বসে থাকা নয়নতারাকে লক্ষ্য করছিল। মন খারাপ নাকি?
মুখ গোমরা করে এরকম চুপ মেরে আছে কেন? সকাল থেকে সে একটা বোকাও দেয়নি। মুখ কালো করেও কথা বলেনি। তাহলে সমস্যা কোথায় হলো? কে কি বলল? সামনে নির্জন ফাঁকা রাস্তায় চোখ রেখে ড্রাইভ করতে করতে নক্ষত্র আর চোখে নয়নকে দেখল। তার দিকে নয়নের খেয়াল নেই। সে নিজের দুনিয়ায় ডুবে আছে। নক্ষত্র মুচকি হাসল। বলল, কি হয়েছে? মন খারাপ কেন? নয়নতারা সোজাসাপটা উত্তর দিল, এতদিন সবার সাথে ছিলাম। এখানে কত মানুষ। সময় কিভাবে কেটে যায় বোঝাই যায়নি। ফিরে গেলেই তো আমি আবার একা হয়ে যাব। আপনাদের বাড়িতে কোন মানুষ নেই? আপনি নিজেও বাড়িতে থাকেন না। সারাটা দিন আমাকে বাড়িতে একা থাকতে হয়। অত বড় বাড়িতে একা থাকতে আমার ভালো লাগে না। ভয় লাগে। নয়নতারা সত্যি সত্যিই মন খারাপ করে বসে রইল। নক্ষত্র এই মেয়েকে বুঝতে পারে না। এখানে আসার সময় মানা করছিল। আসতে চাচ্ছিল না। আর এখন যাওয়ার সময় মন খারাপ করছে। সে নয়নের মন ভালো করার জন্য বলল, আচ্ছা, ফিরে গিয়ে না হয় অনেকদিন তোমাদের বাড়িতে থেকে আসবে। নক্ষত্রর এই কথায় নয়নতারা কিছুটা খুশি হলেও পুরোপুরি হতে পারল না। কেন পারল না সে নিজেও জানে না। নয়নতারা এখনও তার মন খারাপ হওয়ার আসল কারণটাই হয়তো বুঝতে পারছে না। এখানে 14 দিনের সবটা সময় নক্ষত্র তার আশেপাশে, চোখের সামনেই ছিল। ফিরে গিয়ে অনেক কিছুই বদলে যাবে। নক্ষত্র আবার তাকে বকাবকি করবে। তার উপর রাখবে। এখানে নক্ষত্র তার কত খেয়াল রেখেছে। নয়নতারা বাবার বাড়ি যাবার কথা শুনেও খুশি হয়নি দেখে নক্ষত্র নিজেও কিছুটা চিন্তায় পড়ে গেল। এই চাপা স্বভাবের মেয়ের মন খারাপের কারণ কখনো জানতে পারবে না সে। বাড়িতে এসেই মায়ের সামনে পড়ল নক্ষত্র। নক্ষত্র, কোথায় গিয়েছিলে তোমরা? আমাকে বলে যাওয়ারও প্রয়োজন মনে করলে না। মা হিসেবে তোমার কোন কথা জানার অধিকার আমার নেই। ফোন তুলছ না। নিজেও কিছু বলে গেলে না। তোমার জন্য আমার কতটা টেনশন হয়েছে জানো তুমি? তুমি এতটা কেয়ারলেস কিভাবে হলে নক্ষত্র? আমাকে টেনশন দিতে তোমার ভালো লাগে? বাহ, শুনে ভালো লাগলো। আমার জন্য তোমার টেনশন হয়। একমাত্র ছেলের কথা ভাবো তাহলে তুমি। আমি তো জানতামই না। এখন শুনে সত্যিই ভালো লাগছে। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। মা ছেলের দিকে ভর্ৎসনার দৃষ্টিতে তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে নয়নকে দেখল। উনার এখন মনে হতে লাগলো, সব এই মেয়ে করেছে। সেদিন এই মেয়েকে কথা শুনিয়েছিল বলে, এই মেয়ে তার ছেলেকে তার বিরুদ্ধে উস্কানি দিয়েছে। তাই নক্ষত্র উনার সাথে এভাবে কথা বলছে। এর আগে নক্ষত্র কখনো উনাকে না বলে কোথাও যায়নি। মনে মনে তিনি নয়নের বাবা মা তুলে গালি দিয়ে ওকে শায়েস্তা করার কথা ভাবছে। ছোট লোকের বাচ্চা। আমার থেকে আমার ছেলেকে দূর করবি তুই। নইলে তো এই বাড়ির উপর নিজের রাজত্ব ছড়াতে পারবি না। হানিমুনে গিয়েছিলি। হানিমুন। এই বাড়ির মালকিন হওয়ার তোর স্বপ্ন আমি বের করছি। ঝেঁটিয়ে তোকে এই বাড়ি থেকে বিদায় করতে না পারলে আমিও নক্ষত্রর মা না। দেখি ছেলের কাছে কে বড়, মা নাকি বউ? মা কে দাঁড় করিয়ে রেখেই নক্ষত্র নয়নের হাত ধরে ভেতরে চলে এলো। চলো তারা। অনেকটা পথ জার্নি হয়েছে। ঘরে গিয়ে রেস্ট নিবে। এই মেয়েকে বেশিদিন আমি আমার বাড়িতে থাকতে দেব না। খুশি শীঘ্রই এই মেয়েকে আমার ছেলের মাথা থেকে ঝেড়ে ফেল। পরের দিনটা বাড়িতেই কাটল। অবশ্য নয়নতারা একাই বাড়িতে ছিল। বাড়ি ফিরে আসার পর নক্ষত্র 2 মিনিটের জন্য বাড়িতে স্থির থাকছে নাকি? নয়নের রাগই হলো। পুরোটা সময় একা একা এই ভূত বাড়িতে সে কি করে এই খোঁজটাও লোকটা রাখে না। পরের দিন নক্ষত্র নিজে নয়নতারাকে নিয়ে শ্বশুর বাড়ি গেল। আজ তোমাদের বাড়িতে যাব। রেডি হয়ে নাও। তোমাকে রেখে আমি রাতে চলে আসব। নয়নতারার বাবার বাড়ি যাবার আনন্দ কিছুটা কমে গেল যেন। আজকাল তার কি হয়েছে সে নিজেও বুঝতে পারছে না। অদ্ভুত এক রোগে ধরেছে তাকে। কয়দিন আগেও যে মানুষটা তার চোখে বিষের মতো লাগত, এখন তাকেই সর্বক্ষণ তার চোখ খুঁজে বেড়ায়। মানুষটা আর কেউ না, ওই বদ লোকটা। এমনটা কেন হচ্ছে? নক্ষত্র বাড়িতে থাকলে সবকিছুই তার কেমন ভালো লাগে। ও বেরিয়ে গেলেই মন কেমন করে। নক্ষত্র কখন ফিরবে সেই আশায় ব্যাকুল হয়ে বসে থাকে। নক্ষত্র নয়নকে ওর বাবা মা কাছে রেখে সত্যি সত্যিই চলে এলো। সবাই অনেক সাধাসাধি করলেও সে থাকেনি। নয়নতারা মন খারাপ করে নক্ষত্রকে বিদায় দিয়েছে। ঝিনুক তাকে দেখে বলল, কি রে নয়ন,
বরকে ছাড়া তুই দেখছি এক মুহূর্ত থাকতে পারছিস না। চেহারার কি অবস্থা হয়েছে দেখ, যেন অতি আপন কেউ এক্ষুনি ইন্না লিল্লাহ হয়েছে। মুখ ঠিক কর, কয়দিনই তো থাকবি এখানে, তারপর তো চলেই যাবি। নাকি আজই যাবি? নক্ষত্র এখনো হয়তো বাড়ি পৌঁছায়নি। ফোন করে মাঝপথ থেকে ফিরিয়ে আনবো? আপু তুমি বড্ড বাজে বকো। আমি এখানে থাকার জন্য এসেছি, অত তাড়াতাড়ি যাচ্ছি না। কম করে হলেও 15 দিন তো থাকবই। যাক, তবুও তো তোর সুবুদ্ধি হয়েছে, শুনে ভালো লাগলো। তুই সারা জীবনের জন্য চলে আসিসনি। গতবার কিন্তু অন্য সুরই গাইছিলি, এবার অন্য সুর। আর কয়দিন পর নতুন সুর ধরবি। আপু তোমাদের জামাই না থাকলে আমিও থাকবো না। ঝিনুক হাসছে, নয়নের রাগ লাগছে। আপু ফালতু কথা কেন বলছে? সে কখনো ওরকম বলবে না। লোকটা নিজের বাড়িতে গিয়ে থাকুক, সে তার বাড়িতে থাকবে। তোদের দাম্পত্য জীবন কেমন চলছে রে? এখনো পাগলামি করিস? বেচারার কিন্তু ধৈর্য আছে বলতে হবে। তোর মতো একটা চিজ সামলানো চারটে খানি কথা না। বিয়ে করেছিল কেন? আমি জোর করে তোমার বেচারার ঘাড়ে চেপেছি নাকি? সে ইচ্ছে করে আমাকে ঘাড়ে চাপিয়েছে। এবার তাহলে মজাও তাকেই বুঝতে হবে। বাবা, ফটর ফটর কথাও বলতে শিখে গেছিস। তোর বর তোকে কথা শেখানোর ক্লাস দিয়েছে নাকি? মুখে কথার খই ফুটছে। আর কি কি শিখিয়েছে রে? নয়ন রাগ করে বলল, তোমার সাথে কথা বললেও দোষ। আমি আর কিছু বলবই না। ঝিনুক নয়নের চরিত্রের পরিবর্তনগুলো বেশ বুঝতে পারছে। হয়তো ওরা আর 5টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সংসার করছে না, তবুও ওদের মাঝে অনেক কিছুই আগের থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। নয়ন নিজেও বুঝতে পারছে না ও একটু একটু করে সংসারে জড়িয়ে যাচ্ছে। 3 নাম্বার দিন পর্যন্ত নয়নের ভালোই কাটল। 4 নাম্বার দিনটাও কোনোভাবে কেটে গেল। 5 নাম্বার দিন আর কাটতে চায় না। এখন যেন নিজের বাড়িতেই তার কোন কাজ নেই, বরং এটাই এখন অন্যের বাড়ি মনে হচ্ছে। কেউ তাকে কিছু করতে দিচ্ছে না। নক্ষত্র এখানে নেই, সেও নয়নকে 100 ফুট ফরমাশ দিচ্ছে না। তারা আমার এটা পাচ্ছি না। তারা ওটা কোথায় রেখেছ? তারা এই জিনিসটা এখানে রেখেছিলাম। কোথায় গেল দেখ তো। নয়নকে এক একজনে এক এক নামে ডাকে। বাড়ির সবাই নয়ন ডাকে, বাবা তারা মা ডাকে। নক্ষত্রই শুধু তাকে এত সুন্দর করে তারা ডাকে। নক্ষত্রর মুখে তারা ডাক মিস করছে সে। দূর, কি যে হলো আমার। সারাক্ষণ ওই লোকটাকে নিয়েই ভাবতে থাকি। আমার কি ভাবার অন্য কোন বিষয় নেই? মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। নয়নের মা তাকে ডেকে বলল, জামাইকে আজ আসতে বল। সেই যে গেল, অনেক দিনই তো হয়ে গেছে। ওকেও এসে কয়টা দিন থাকতে বল। আচ্ছা মা। বলতে দেরি হয়েছে। নয়নের ঘরে এসে নক্ষত্রকে কল করতে দেরি হয়নি। রিং হচ্ছে, রিসিভ করছে না কেন? দূর, রাগ লাগছে। কি খবর তারা? বাবার বাড়িতে সময় কেমন কাটছে? নিশ্চয় অনেক ভালো। তাই তো আমার কথাও ভুলে বসেছিলে এতদিন। নক্ষত্রর গলা শুনে নয়নের বুকের ভেতর মুচড় দিচ্ছে। আজ কতদিন পর মানুষটার গলা শুনল। তার ভাবনায় সারাদিন যে মানুষটা থাকে, যাকে নিয়ে ভেবে ওর দিন কাটে, সে বলছে আমাকে ভুলে বসেছিলে। মানে হয় কিছু? মা আপনাকে আসতে বলছিল। মা বলছিল বলেই বললে? তুমি চাও না আমি আসি? তৎক্ষণাৎ নয়ন কোন উত্তর দিতে পারল না। নক্ষত্র হাসল, বলল, মজা করছিলাম। শাশুড়ি মা কে বলে দিও আজ আমি আসতে পারবো না। কালও পারবো কিনা সন্দেহ। পরশু চেষ্টা করতে পারি, সময় পেলে আসব। নয়নের বলতে ইচ্ছে করছিল, এত কিসের ব্যস্ততা আপনার? একটা দিনের জন্য আসতে পারবেন না? কি অত কাজ করেন হ্যাঁ শুনি তো একটু। কিন্তু মুখে বলল, অহ, আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলে দেব। কল কেটে দিল নয়ন। মনটাই খারাপ হয়ে গেল। কই এতদিন পর ফোন পেয়ে জিজ্ঞেস করবে, বেরানো শেষ? আমি তোমাকে নিতে আসব? তা না, বলে কিনা আমার সময় নেই। কোন রাজকার্য নিয়ে ব্যস্ত আছে কে জানে। আরও 2টা দিন কেটে গেল। নয়নতারার আর কিছুই ভালো লাগছে না। অকারণে রাগ হচ্ছে। সবকিছু অসহ্য লাগছে। কারো কথাই শুনতে পারছে না। মেজাজ এত খিটখিটে হয়ে আছে যে, নক্ষত্রকে নিয়ে আকিবের সাথে ঝগড়া হয়ে গেল।
ঝগড়া তেমন না, তবে কথা কাটাকাটি হয়েছে। নক্ষত্রকে নিয়ে কেউ কিছু বললে কেনই যে তার সহ্য হয় না। ঝিনুক ঝগড়ার কথা শুনে নয়নের কাছে আসে। আপু আকিব ভাইয়াকে নিয়ে তুমি একটা কথাও বলবে না আমার সাথে? ওকে নিয়ে আমি কোন কথা শুনতে চাই না। আরে ঝগড়াটা কি নিয়ে হলো? সেটা তো বলবি নাকি? আকিব ভাইয়ার মাথা খারাপ হয়ে গেছে। এটা কি তুমি জানো? ও বলছে আপুকে নাকি উনিই ভাগিয়ে দিয়েছে। কেন দিয়েছে জানো? আমাকে বিয়ে করতে। উনার নজর নাকি তোমাদের বিয়ের সময় থেকেই আমার উপর ছিল। এমন বাজে কথা সহ্য হয় বলো তো? আকিবের কি? মুখে যা আসে বলে দিলেই হলো। তুই ওর কথায় কান দিস না তো। দেইনি তো। তাই তো ঝগড়াটা হলো। ভালো করেছিস। নিজের বরের জন্য ঝগড়া করবি না তো অন্য বেডার জন্য করবি নাকি? ঝিনুক মনে মনে চিন্তায় পড়ে গেল। নয়ন এখনো জানে না, নক্ষত্র ইলা ওরা জনকে ভালোবাসত। ওদের বিয়ে পরিবার ঠিক করলেও আগে থেকেই ওদের মাঝে সম্পর্ক ছিল। নয়ন যখন জানবে নক্ষত্র তার বড় বোনকে ভালোবাসত, তখন ব্যাপারটা কিভাবে নিবে ও? বড় বোনের প্রেমিককে নিজের স্বামী হিসেবে দেখা যে কোনো মেয়েরই খারাপ লাগবে। নয়ন হয়তো বুঝতে পারবে, নক্ষত্র শুধু তার খেয়াল রাখে, তাকে ভালোবাসে না। নক্ষত্র ওর জন্য যা যা করে সবই দায়িত্ব কর্তব্য থেকে, ভালোবাসা থেকে নয়। এদিকে নয়নকে ছাড়া নক্ষত্রর দিনও যে ভালো কাটছিল তা না। সেও নয়নতারাকে প্রতিটা মুহূর্তে মিস করে যাচ্ছে। বাড়িতে এক সেকেন্ড তার মন টিকছে না। ঘরে এলেই মনে হয় এই ঘরে তারা না থাকলে সে নিজেও থাকতে পারবে না। ঘরের প্রতিটা জিনিস জুড়ে তারার অগণিত স্মৃতি জড়িয়ে আছে। পরীক্ষার জন্য তারাকে গিয়ে নিয়ে আসতে পারছে না। বিয়ে, বেড়ানো, প্রতিশোধ, নানান চিন্তায় পড়াশোনা লাটে উঠেছে। সে যে এবছর ডাক্তারি পরীক্ষায় বসবে তা বলেই বসেছিল। নক্ষত্র নিজেকে বুঝায়, কয়টা দিন না হয় কষ্টকর, মন দিয়ে পরীক্ষাগুলো দে, তারপর তারাকে গিয়ে নিয়ে আসিস। ও মেয়ে বাড়িতে থাকতে তোর পড়া হবে না বাপ। ওকে সামলিয়েই দিন কাটবে। তখন আবার ফেল মারলে কপালে দুর্গতি আছে। বউকে সারা জীবন খাওয়াবি কি? নিজেই বাকি খাবি? ভালো রেজাল্ট করে পায়ের তলার মাটি মজবুত কর, তারপর যা ইচ্ছা তা কর। নক্ষত্র নিজের সাথে কথা বলতে বলতেই ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকায়। ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। মেয়েটা বেঁচে থাকবে অনেক দিন। ওর কথা বলতে বলতেই কল এলো। দীর্ঘজীবী হও বালিকা। কল কেটে যাবার আগে তাড়াহুড়ো করে রিসিভ করে। কি ব্যাপার তারা, কেমন আছো? নয়নতারা ওসব কথার ধারের কাছেও গেল না। কাঠোকাঠ গলায় বলল, ঝিনুক আপু আপনাকে আসতে বলছে। আজ কি আসবেন আপনি? আজ না, আজ, কাল, পরশু, তরশু। আরও 4-5টা দিন সময় পাবো না বুঝলে? ঝিনুককে বলে দিও আজ আসতে পারবো না আমি। নক্ষত্র বলতে যাচ্ছিল কেন সে সময় পাবে না, তার পরীক্ষা চলছে। নয়নতারা আর কিছুই শোনার প্রয়োজন মনে করল না। আচ্ছা রাখছি তাহলে, আমি আপুকে বলে দেব। কট করে কল কেটে গেল। নক্ষত্র ফোনের দিকে অসহায় মুখে তাকিয়ে থাকে। এই মেয়ে এমন কেন? বিয়ের তো অনেক দিনই হলো, এখনো রাগ কমে না? এখনো নক্ষত্রকে দেখতে পারে না। এত রাগ, এত অভিমান নিয়ে বেঁচে আছে কিভাবে এই মেয়ে? এতদিনেও আমাকে ক্ষমা করতে পারল না। ওর বোনটা তো এমন ছিল না। ইলার কথা মনে হতেই নক্ষত্রর চোয়াল শক্ত হয়ে যায়। ইলাকে ভালোবেসেছিল সে। যতই মুখে বলুক ইলাকে এখন ভালোবাসে নক্ষত্র। ঘৃণা করে, প্রতিশোধ নিতে চায়। কিন্তু মনের মধ্যে যে অনুভূতি ছিল তা কি এত সহজে মুছে ফেলা যায়? ইলা তো তার প্রথম ভালোবাসা ছিল। প্রথম ভালোবাসা কি এত সহজে ভোলা যায়? স্বার্থপর বেইমান, যেখানেই থাকিস তুই, মরার একদিন আগে হলেও তোর থেকে প্রতিশোধ নিবি আমি। তোর উপর প্রতিশোধ না নিয়ে আমার মৃত্যু নেই। জীবনের শেষ দিনেও তোকে ক্ষমা করব না আমি। তোর জন্য আমি যতটা কষ্ট পেয়েছি, ঠিক ততটা কষ্টই তোকে ফেরত দেব। তোর কারণে তারাও কম কষ্ট ভুগেনি। সুদে আসলে বদলা নেব। যেই গর্তেই লুকিয়ে আছিস খুব শীঘ্রই তোকে গর্ত থেকে টেনে বের করব। নক্ষত্র আর বইয়ে মন দিতে পারল না। ইলার কথা মনে হয়ে মনটা বিষিয়ে উঠেছে। এদিকে নয়নতারা ফোন বিছানায় ছুঁড়ে ফেলে ফোপাতে লাগল। রাগে নাকি কষ্টে বুঝতে পারছে না সে। এতদিন সে বাবার বাড়ি চলে আসতে চাইলে লোকটা আসতে দিত না। ভয় দেখিয়ে আটকে রাখত।
এখন সে এসে পড়ায় যেন লোকটা বেঁচে গেছে। দিয়ে গিয়ে এখন আর এসে নেওয়ার নাম নিচ্ছে না। যাব না আমি। আর কখনো ওই বাড়িতে ফিরব না। এতদিন হয়ে গেল জামাই মেয়েকে রেখে গিয়ে আর আসছে না। এই ব্যাপারটা বাড়ির সবাইকে ভাবাচ্ছে। নয়ন কি রাগটাগ করে একেবারের জন্য চলে এসেছে? নইলে নক্ষত্র নিজেও কয়দিন থাকতে আসতো। বা না থাকলেও নয়নকে এসে নিয়ে যেত। নয়নতারা এমনিতেই বিরক্ত। তার উপর সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আরো বিরক্ত হয়ে উঠেছে। চাচির কথায় সে ফসে উঠেই বলল, তোমাদের বাড়িতে এসেছি। দয়া করে থাকতে দিচ্ছ? এখন যদি মনে করো আমি তোমাদের উপর বোঝা হয়ে বসে আছি তাহলে বলে দাও। আমি চলে যাব। তুই অত রেগে যাচ্ছিস কেন রে নয়ন? আমি কি খারাপ কিছু বলেছি? ভালো তো বলছো না। এটা আমার বাড়ি না? এই বাড়িতে আমি 2-3 সপ্তাহ এসে থাকতে পারবো না। তার জন্য তোমাদের সবার কাছে জবাবদিহি করতে হবে কেন আমাকে? তোমাদের সবার হাবভাব দেখে মনে হচ্ছে আমি তোমাদের উপর কত বড় বোঝা। আমাকে বিদায় করতে পারলেই শান্তি তোমাদের। বারবার ঘুরিয়ে পেঁচিয়ে এক কথা জিজ্ঞেস করছো, জামাই কেন আসছে না? যেন এই বাড়িটা ওই লোকের। আর আমি ভেসে এসেছি। তোমরা চাও তো ওই লোক এসে আমাকে নিয়ে যাক? এটাই চাও তো? আচ্ছা চলে যাব আমি। সারা জীবন পড়ে থাকবো না তোমাদের বাড়িতে। এবার খুশি? এটুকু বলেই নয়নের গলা ধরে এলো। বড় অভিমান হচ্ছে তার। বিয়ের পর স্বামী ছাড়া বাবার বাড়ি এসেও মেয়েরা শান্তিতে থাকতে পারে না। সবাই ভেবে নেয় মেয়ে জামাইয়ের মধ্যে গন্ডগোল হয়েছে। নয়নের চোখ ভিজে আসছে। তার দুঃখ কেউ বুঝে না। তার মনে কি চলছে এটা কেউ জানে না। এমনিতেই কি কম কষ্ট পাচ্ছে সে? বাড়ির লোকেরা নক্ষত্রর কথা তুলে কষ্ট আরো বাড়িয়ে দেয়। নয়ন সব সময়ই অবুঝ ছিল। ওর কথায় চাচি রাগ করেন না। বরং ওকে কাঁদতে দেখে স্নেহভরে হেসে ওর মাথায় হাত রেখে বলেন, পাগল মেয়ে, কাঁদছিস কেন? এটা তো তোরই বাড়ি। এই সারা জীবন এখানে থাকলেও কারো আপত্তি হবে না। বরং নিজের মেয়েকে কাছে পেয়ে আমরা আরো খুশি হব। কিন্তু মা রে, জামাইকে ছাড়া একা আছিস তো, ও বেচারা তোর উপর রাগ করলেও হয়তো বলতে পারছে না। তোর চাচা, বাবাদের দেখিস না। বউদের একটা দিনের বেশি বাবার বাড়িতে থাকতে দেয়? আমাদের দেখেছিস কখনো তোর চাচাকে রেখে কোথাও গিয়ে কয়টা দিন থেকেছি? চাচির কথা শুনে নয়নের কান্না আরো বাড়ে। চাচা থাকতে দেয় না বলে চাচি থাকতে পারে না। কিন্তু নক্ষত্রই তো তাকে এসে দিয়ে গেছে। এখন আর নিতে আসছে না। তাদের বিয়ে স্বাভাবিকভাবে হয়নি তাই নক্ষত্র তার প্রতি এরকম উদাসীন। আপুর সাথে বিয়ে হলে এরকম হতো না। উনি আপুকে ভালো রাখতেন। আপুকেই তো পছন্দ হয়েছিল উনার। নয়নের কান্নায় হেঁচকি উঠে যায়। ঘরে গিয়ে উপুর হয়ে পড়ে বালিশে মুখ চেপে কাঁদে। কাঁদতে কাঁদতে বুল ভাসিয়ে দেয়। চোখ মুখ লাল করে ফুলিয়ে ফেলে। ওরকম একটা মানুষের জন্য আমি কেন কষ্ট পাই? কেন এত কষ্ট হয় আমার? এরকম কেন হয়? আমি তো সব সময় এটাই চেয়েছিলাম। চলে আসতেই চাইতাম। এখন যখন এসে পড়েছি তাহলে কেন ও বাড়ির জন্য মন খারাপ হয়? কেন লোকটার কথা এত মনে পড়ে? চাচি হয়তো বাড়ির সবাইকে বলেছে। তারপর দিন থেকে নয়নকে আর কেউ কিছু বলেনি। ভুলেও একটিবার নক্ষত্রর কথা কেউ জিজ্ঞেস করেনি। নয়ন নিজের মতো থাকছে খাচ্ছে। সেদিন সন্ধ্যায় নক্ষত্র এসে হাজির। লোকটার উপর নয়নের এত রাগ জমেছে যে, ও নক্ষত্রর সামনেই গেল না। ঝিনুক কত ডাকল। হাত ধরে আড়ালে টেনে নিয়ে কত ধমকাল। চোখ পাকিয়ে নক্ষত্রর কাছে যেতে বলল। নয়ন যায়নি। ঝিনুকর আপুর রাগের পরোয়াই করল না। যে লোক তাকে কষ্ট দিতে পারে সেও সেই লোককে এড়িয়ে চলতে পারে। তার অত কিসের ঠেকা? নয়ন চর খাবি তুই আমার হাতে। নক্ষত্র বেচারা কতক্ষণ ধরে একা বসে আছে। মুখে না বললেও চোখ ঘুরিয়ে আশেপাশে শুধু তোকেই খুঁজছে। জানা একবার ওর কাছে। না বসলি, দেখা করে তো আয়। তুমি গল্প করছো তো আপু। আমি গিয়ে কি করব? তার থেকে ভালো তুমি খাইয়ে দাইয়ে উনাকে বিদায় করো। থাপ্পড় কিনে কালা বানিয়ে ফেলবো নয়ন। আমি ওর বউ। আমার অত দায় কিসের? যদি মন চায় তুই নিজে যা। নইলে নাই। বাদ দে বাবা। আমিও পারবো না। নয়নের রাগ হলো। আপু, উনি না তোমার ভাই। তুমি না ভাই বানিয়েছ। ঝিনুক যেন নয়নের সাথে রসিকতা করছে। আপু উনি না তোমার স্বামী। তোমার না উনার সাথে বিয়ে হয়েছে।
তুই যদি গায়ে হাওয়া লাগিয়ে থেই থেই করে ঘুরে বেড়াতে পারিস তাহলে আমার অত ঠেকা কেন? আমি আমার চাকর না। ফাজিল মেয়ে বলে কিনা খাইয়ে দাইয়ে বিদায় করে দাও। ও কি বাড়িতে খেতে পায় না? না খেয়ে আছে অতদিন ধরে? তাই তোদের বাড়িতে আজ খেতে এসেছে? বাধ্য হয়ে নয়নকে নক্ষত্রর সাথে যেতে হলো। নক্ষত্রর চোখ নয়নকেই খুঁজছিল। থমথমে মুখে নয়ন ঘরে এলে নক্ষত্র স্বস্তির শ্বাস নিল। কেমন আছো তারা? ভালো। আমার খারাপ থাকার তো কোন কারণ নেই। হ্যাঁ, বাবার বাড়িতে আছো এখন একটু বেশিই ভালো থাকার কথা। নয়ন এই কথার মানে বুঝল না। চুপ করে দাঁড়িয়ে রইল। নক্ষত্র ওকেই দেখে যাচ্ছে। লুকিয়ে চুকিয়ে না, সরাসরি দেখছে সে নয়নকে। এই মুখটাকে সে এতটা মিস করেছে। ভাবা যায়, এই মুখ দেখার জন্য চোখ ব্যাকুল হয়েছিল। অমন বোকা বোকা কথা, অকারণ রাগ, ঘাড় তোত্তারামি যে এসবের জন্য মন অস্থির হয়ে উঠেছিল। এই মুহূর্তে সে নিজেকে সুস্থ মনে করছে। এতদিন যেন তার ভীষণ বাজে একটা রোগ হয়েছিল। কোন ঔষধেই সারছিল না। এখন এই মুখটা দেখে ওই রোগ পুরোপুরি সেরে গেছে। নক্ষত্র নিজেকে শাসায়। পাগল হয়ে গেছিস তুই নক্ষত্র? কাকে নিয়ে ভাবছিস তুই? কার জন্য এসব ফিল করছিস? এই মেয়ে তোর অস্থিরতা বুঝবে? তোর অনুভূতির মূল্য দেবে? সবথেকে বড় কথা, তুই নয়নের জন্য এরকম ভাবনা মনে আনতে পারিস না। ওকে তুই মুক্ত করে দিবি। নিজের সাথে বেঁধে রেখে ওকে কষ্ট দেওয়ার কোন অধিকার তোর নেই। সময় থাকতে মনকে বোঝা। সর্বনাশ হয়ে যাবার আগে সামলা নিজেকে। তোর বোনের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করেছিস তুই। ভালোবাসার জন্য বা সংসার করার জন্য না। নক্ষত্র আজ নয়নকে নিতেই এসেছিল। কিন্তু সাহস করে এই কথাটা নয়নকে বলতে পারল না। নয়ন যদি মুখের উপর না করে দেয়, বলে আমি যাব না, আপনি চলে যান। তাই নক্ষত্র ঠিক করল আজ এখানেই থেকে যাবে সে। বাড়ির সবাইও অনেক সাধাসাধি করছে। ওদের এত করে বলার পরও নক্ষত্রর যাওয়ার ইচ্ছে হলো না। আপনি আজ থাকবেন? হ্যাঁ। কেন তুমি চাও না আমি এখানে থাকি? আমার না চাওয়ার কি আছে? এটা আপনার শ্বশুর বাড়ি। আপনি এখানে থাকতেই পারেন। নক্ষত্র আর কিছু বলল না। নয়ন যা সাংঘাতিক মেয়ে। বলে বসতে পারে, আমাদের বাড়িতে আপনি থাকবেন কেন? চলে যান এক্ষুনি। নয়নতারা মনে মনে বলল। সবার সামনে কত ভালো সাজছে। সবার মন রাখার জন্য থেকেও যাচ্ছে। সব ভালো অন্যের সামনে। নাটক তো ভালোই পারেন। নক্ষত্র আকিবের সামনে তেমন একটা পড়তে চায় না। আকিব বেচারার অপরাধী সে। আকিব নয়নকে পছন্দ করত। এই কথা নক্ষত্রও জানত। তারপরও সে নয়নকে বিয়ে করে আকিবের স্বপ্ন, ভালোবাসা, মন, আশা, ভরসা সব ভেঙে দিয়েছে। নক্ষত্রকে ঘিরে সন্ধ্যা থেকেই সবাই নয়নের ঘরে বসে আছে। বাড়ির বাচ্চাগুলোর সাথে নক্ষত্রর প্রথম থেকেই ভাব ছিল। ওরা নক্ষত্রর কাঁধে উঠছে, পিঠে চড়ছে। নক্ষত্রও যেন বাচ্চাগুলোর সাথে বাচ্চা হয়ে গেছে। সে হাসছে, ওদের কাতুকুতু দিচ্ছে। নয়ন দরজার সামনে এসে দাঁড়ালো। বাচ্চাগুলোর এই হুড়োহুড়ি ভালো লাগে না নয়নের। তার ঘরে এসে কেউ কিছু ধরলে কড়া করে ধমক দিয়ে দেয়। আজ তো নক্ষত্র বাচ্চাগুলোকে নিয়ে তার ঘরে তুফান চালাচ্ছে। সব উল্টপালট করে রেখেছে। বিছানার চাদর অর্ধেক নিচে ঝুলে আছে। ড্রেসিং টেবিলের সব জিনিস এলোমেলো। বালিশ ফ্লোরে পড়ে আছে। নক্ষত্রর দিকে তাকিয়ে নয়ন এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। কি সুন্দর হাসি। লোকটা এত সুন্দর করে হাসতে পারে। হাসলে উনাকে কত নিষ্পাপ দেখায়। নয়ন আগে কেন লক্ষ্য করেনি? ওর অনেকগুলো খারাপ দিকের মাঝে ভালো দিকও আছে। এই যেমন এখন বাচ্চাদের সাথে নিজেও কেমন বাচ্চামি করছে। নক্ষত্র নয়নকে দেখে। নক্ষত্রর চোখে চোখ পড়লে নয়নতারা নিজেকে সামলে নেয়। মনে মনে নিজেকে ধমকায়। তুই এতটা বেহা কবে হয়েছিস নয়নতারা? চুরিচুপি একজন মানুষকে দেখে যাচ্ছিস। চোর মেয়ে। নক্ষত্র একবার পুরো ঘরটার বর্তমান অবস্থা দেখে নিল। তারপর নয়নের দিকে ফিরল। বাচ্চা ছেলে না বুঝে কোন অপরাধ করে ফেলে ধরা পড়ার পর যেভাবে তাকায় তার চোখেও ঠিক সেই চাহনি। ঠোঁট টেনে হাসে। মনে মনে ভয় পায়, এই বুঝি তারা চেঁচিয়ে উঠবে। বলবে, এক্ষুনি বেরিয়ে যান আমার ঘর থেকে। কিন্তু নয়ন তেমন কিছুই করল না। শান্তভাবেই ফ্লোরে পড়ে থাকা বালিশ ডিঙিয়ে নক্ষত্রর সামনে এসে দাঁড়ালো। বাচ্চারাও নয়নকে দেখে চুপ হয়ে গেছে।
সবাই চোরা দৃষ্টিতে তাকাচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে নয়ন বলল, পড়াশোনা নেই তোদের? সন্ধ্যার সময় পড়তে না বসে এখানে এসে এসব করছিস? যা এক্ষুনি। সবাই যা। পড়তে বস গিয়ে। নয়নের ধমকে সুরসুর করে এক এক করে সবাই কেটে পড়ল। নক্ষত্র বকা খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ভাই বোনদের সামনে বকেনি। ওদের তাড়িয়ে দিয়েছে। এখন তার পালা। নক্ষত্র কৈফিয়ত দেবার মতো করে বলল, তারা আসলে আমি। নয়ন ফ্লোর থেকে বালিশ তুলে বেডে রাখছে। নক্ষত্রও নেমে এসে ওকে সাহায্য করছে। নক্ষত্র অপরাধী গলায় আবার বলল, বাচ্চাগুলো এত পাজি। আমি কিছু বলতেও পারছিলাম না। ওরা তোমার ঘর। নক্ষত্র আবার একবার পুরো ঘরের দিকে চোখ বুলালো। ঘরটার নাজেহাল অবস্থা করে ছেড়েছে ওরা। নয়ন বেশ শান্ত গলায় বলল, আমিও তো গিয়ে আপনার ঘরে থাকব। তখন দেখতে পারবেন। নক্ষত্র বোকা হয়ে ফ্যালফ্যাল চোখে নয়নতারার দিকে চেয়ে রইল। এই মেয়ে প্রতিশোধের কথা বলছে। বাড়িতে গিয়ে সেও নক্ষত্রর ঘর এলোমেলো করবে। যাক, নয়ন ফিরে যাবে এটা ভেবেই নক্ষত্রর খুশি লাগছে। না চাইতেও আকিবের সাথে নক্ষত্রর মুখোমুখি হয়ে গেল। আকিব নক্ষত্রকে একা পেয়ে এই সুযোগ হাতছাড়া করল না। সে তার মনে জমিয়ে রাখা সব রাগ নক্ষত্রর উপর ঝেড়ে ফেলতে চাইল। তুমি জানতে নয়নকে আমি ভালোবাসি। তবুও তুমি ওকে বিয়ে করলে। তুমি তো ইলাকে ভালোবাসতে, তাহলে ওর জায়গায় ওর ছোট বোনকে বিয়ে করলে কিভাবে? লজ্জা করল না তোমার? নক্ষত্র আকিবের রাগ বুঝতে পারছে। তাই সে আকিবের কোন কথাই মনে নিল না। আসলে আমার কি মনে হয় জানো? তুমি ইলাকে কখনো ভালোই বাসনি। নয়নের উপর তোমার মন এসে গেছিল। তাই ইলাকেও তুমিই ভাগিয়েছ। নক্ষত্র রাকিবের এসব ফালতু কথা শুনে রাগী হচ্ছিল। তবুও পরিস্থিতি গরম হতে দেয়নি সে। আকিব, ফালতু বকো না। তুমি নিজেও বুঝতে পারছো না রাগের মাথায় কি বলছো তুমি? নয়ন জানে তুমি ওর বড় বোনকে ভালোবাসতে? ওকে বলেছ এই কথা? নাকি আমি বলবো? তখন দেখব নয়ন তোমার সাথে কেমন সংসার করে। এই কথা শুনলে নয়ন তোমাকে ছেড়ে আসতে 1 মিনিটও সময় নিবে না। নক্ষত্র দাঁতে দাঁত চেপে আকিবের কলার চেপে ধরে বলে, এরকম কিচ্ছু করবে না তুমি। তারা এখন আমার বউ। আমার বর্তমান, ভবিষ্যৎ। ইলা আমার অতীত। ওর সাথে আমার কোন সম্পর্ক থাকলেও অতীতে ছিল। এখন ওকে নিয়ে ভাবতে চাই না আমি। বাহ, এই তোমার ভালোবাসার নমুনা। ইলার জন্য আমার হাতে পায়ে ধরে আমাদের বাড়িতে এসেছিলে। এখন ইলা তোমার অতীত হয়ে গেল। ওকে নিয়ে ভাবতে চাও না তুমি? নাই যদি ভাববে তাহলে ওকে বিয়ে করার জন্য এত কাঠখড় পুড়িয়েছিলে কেন? তুমি চাও আমি ইলাকে মনে রেখে তারাকে ছেড়ে দিই? হ্যাঁ, আমি এমনটাই চাই। তুমি নয়নের যোগ্য না। ওকে ভালোবাসো না তুমি। তোমার সাথে নয়ন সারাজীবন থাকবে কিভাবে? তুমি ইলার মতো ওকেও একদিন ভুলে যেতে পারবে। মানুষকে ভুলতে তোমার বেশি সময় লাগে না। নক্ষত্র নরম গলায় আকিবকে বোঝানোর মতো করে বলল, আকিব, তোমার ভাবনা একেবারে ভুল না। আবার 100 ভাগ সত্যিও না। তোমার জায়গায় হয়তো তুমি ঠিক। কিন্তু আমার জায়গায়ও আমি ভুল না। নয়ন আমার থেকে কখনো কষ্ট পাবে না। আর যদি ভালোবাসার কথা বলো তাহলে। কথা শেষ করতে পারল না নক্ষত্র। ঝিনুকের ডাক পড়ল। এই শালা দুলাভাই, গল্প পড়ে হবে। খেতে আসো। টেবিলে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। দেরি করো না। এসো, এসো। তুমি কিন্তু ঠিক করছো না নক্ষত্র। নয়ন যেদিন সত্যি জানবে সেদিন ও তোমাকে ক্ষমা করবে না। মনে রেখো, সত্য কখনো চাপা থাকে না। দেরিতে হলেও প্রকাশ পায়। নয়নও একদিন তোমার আর ইলার ব্যাপার জানতে পারবে। সেদিন তুমি নয়নকে আটকে রাখতে পারবে না। আকিবের বলা কথাগুলো নক্ষত্রর কানে বাজছে। সে এই চিন্তায় ঠিক মতো খেতেও পারল না। আর চোখে বারবার নয়নতারাকে দেখেছে। রাতে ঘরে গিয়েও পায়চারি করতে করতে আকিবের বলা কথাগুলো নিয়েই ভেবেছে। সত্যিই নয়ন যেদিন জানবে ইলাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল সে। ইলা পালিয়ে যাবার পর স্রেফ জেদের বসে বা প্রতিশোধ স্পৃহা থেকেই ওকে বিয়ে করেছে। তাহলে নয়ন সত্যিই ওকে ছেড়ে দিবে। এমনিতেই তো নয়ন ওর কাছে থাকতে চায় না। নক্ষত্রর সবকিছু অসহ্য লাগছে। নয়ন তাকে ভুল বুঝবে, ওকে ছেড়ে চলে আসবে। এটা ভাবতেই বুকের ভেতর কেমন লাগছে। অস্থির, অদ্ভুত এক কষ্ট হচ্ছে। নয়নতারা শুতে এলো। নক্ষত্রকে পায়চারি করতে দেখেও কিছু বলল না।
বিছানায় গিয়ে বসল। নক্ষত্র পায়চারি থামিয়ে দাঁড়ালো। নয়নের দিকে ফিরে অদ্ভুত শীতল গলায় বলল, তারা, কাল আমার সাথে ফিরবে তো তুমি? নক্ষত্রের মনের ঝড় নয়নের সম্পূর্ণ অজানা। সে এখনো নিজের রাগ পোষেই বসে আছে। না, আমি আরো কয়টা দিন এখানে থাকব। আপনার যদি এখানে থাকতে অসুবিধা হয়, তাহলে কাল সকালে চলে যেতে পারেন। নয়নের কথায় নক্ষত্র আহত হল। কষ্ট পেল। তবুও মুখে কিছু বলল না। যেহেতু নয়নের ঘরে কোন সোফা নেই, তাই বাধ্য হয়েই জনকে এক খাটে শুতে হলো। নয়নতারা ওদের জনের মাঝে বালিশ রেখে ওপাশ ফিরে শুয়ে পড়ল। শোয়ার আগে বাতি নিভিয়ে দিল। নক্ষত্র নয়নের মুখ দেখতে ভীষণ ইচ্ছে হচ্ছিল। কিন্তু সে নিরুপায়। নিজের দুর্বলতা সেও বেশ বুঝতে পারছে। এই নিয়ে নিজেকেই শাসাচ্ছে। তারা আজ হোক কাল হোক ওকে ছেড়ে যাবেই। তারার জন্য দুর্বল হওয়া মোটেই ঠিক হচ্ছে না। সব জেনে বুঝেও মন যে কেন অবাধ্য হয়। নয়ন রাতেই বলে দিয়েছে সে পরের দিন নক্ষত্রর সাথে যাবে না। আরও কয়টা দিন থাকবে সে। তাই আজ যাবার সময় নক্ষত্র নয়নকে আর জোর করল না। দ্বিতীয়বার বললও না। ওদের মাঝে যে এখনো বোঝাবুঝির সুতোটা অনেক নড়বড়ে ক্ষীণ। যে কোনো সময় এই সুতা ছিঁড়ে যেতে পারে। তাই বেশি টানাটানি করা ঠিক হবে না। নক্ষত্র চলে যাবার সময় নয়ন ইচ্ছে করে ওর সামনে যায়নি। মান অভিমানের পাল্লা অনেক ভারী হয়ে উঠেছে। জনের মনের অবস্থাই এক। শুধু সেটা ওরা জন বুঝতে পারছে না। নক্ষত্র বোঝার চেষ্টা চালিয়ে গেলেও নয়নের দিক থেকে তেমন কোন চেষ্টা দেখা যাচ্ছে না। সে মনে মনে অভিমান পুষে রেখে কষ্ট পেয়ে মরছে। নক্ষত্রর মনটা খারাপ ছিল। সে বাড়িতে পা দেওয়ার সাথে সাথে রামিসা ছুটে এসে ওকে জড়িয়ে ধরল। নক্ষত্র অপ্রস্তুত ছিল। পড়ে যেতে নিচ্ছিল সে। শেষ মুহূর্তে সামলে নিল। রামিসা ওকে ওভাবে জড়িয়ে ধরে রেখেই বলছে, ও মাই গড, আগের থেকেও তুমি কত হ্যান্ডসাম হয়েছ নক্ষত্র। রামিসার হঠাৎ আগমনের কথা নক্ষত্র জানত না। সে রামিসাকে দেখে খুশি হয়েছে। রামিসা তার ছোটবেলার বন্ধু। বাবার বন্ধুর মেয়ে। এতদিন নিউ ইয়র্কে ছিল। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনার জন্যই সবাইকে ছেড়ে 3 বছর আগে নিউ ইয়র্কে যাওয়া হয়েছিল। আজ 3 বছর পর ওকে দেখছে। ওর আচরণে একটুও পরিবর্তন আসেনি। কিন্তু পোশাক আশাকে বেশ পরিবর্তন এসেছে। আশারই কথা যে নিজে ফ্যাশন ডিজাইনার, তার পোশাক বাকি সবার থেকে আলাদা হবেই। নক্ষত্র হেসে বলল, তুমিও কিন্তু কম সুন্দর হওনি রামিসা। তোমাকে চেনাই যাচ্ছে না। পুরো চেঞ্জড। তোমাকে মেমসাহেব লাগছে। রামিসা নক্ষত্রকে ছেড়ে দিল। কিন্তু দূরে সরে দাঁড়ালো না। ওকে ঘেঁষে দাঁড়িয়ে কথা চালিয়ে যাচ্ছে। রামিসা মুখ কালো করে অভিমানী সুরে বলল, শুনেছি তুমি নাকি বিয়ে করেছ। কি সেলফিশ তুমি নক্ষত্র। আমাকে ইনভাইট করবে তো দূর, জানালে না পর্যন্ত। এই আমি তোমার ছোটবেলার বন্ধু। জানালেও তুমি আসতে পারতে না। তোমার মমো ড্যাডকে কিন্তু জানানো হয়েছিল। তবুও উনারা আসেননি। আসবে কিভাবে? ওদের স্বপ্নে তুমি পানি ঢেলে দিলে। আমার তোমার মমো ড্যাডের কিন্তু ইচ্ছে ছিল আমাদের বিয়ে দিবে। নক্ষত্র এই ব্যাপারে জানত। ইলাকে ভালো না বাসলে হয়তো রামিসাকেই বিয়ে করতে হতো। বাবা মা এটাই চাইলে তারও কোন আপত্তি থাকত না। কিন্তু ইলাকে ভালোবেসে বাবা মা অবাধ্য হয়েছে সে। আর ইলাই কিনা। তা সেই ভাগবতী কোথায়? যে তোমার বউ হয়েছে। ডাকো তাকে, দেখি একটু। সে এখন বাড়িতে নেই। বাবার বাড়ি বেড়াতে গেছে। এ মা, তাহলে তো দেখা হলো না। থাকবে তো এখানে কয়েকটা দিন? ফিরছো কবে? ফিরবো কেন? এটা আমার দেশ না। ওখানে ডিগ্রি নিতে গিয়েছিলাম। যেটা নিয়ে চলে এসেছি। এখন আমি আমার দেশেই থাকব। তাহলে তো দেখা হবেই। কিন্তু আমি তো ঢাকা থাকব না। আজই রাজশাহী যাব। কেন? আঙ্কেল আন্টি তো ঢাকায় থাকে। দাদু অসুস্থ। সে খবর পেয়েই তো ছুটে এলাম। ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। এখানে এসে দেখি আঙ্কেল, আন্টি, তুমি কেউ বাসায় নেই। আন্টি কখন ফিরবে জানো? না, রাতে ফিরতে পারে। আবার নাও ফিরতে পারে। বলা যায় না। তাহলে আন্টির সাথে দেখা করেই যাই। আমাকে একটা রুম ঠিক করে দিতে বলো তো। ততক্ষণে আমি তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। লম্বা জার্নি করে এলাম। ভীষণ টায়ার্ড লাগছে।
কি মনে করে একটু থেমে রামিসা তোত্তারা চোখ নক্ষত্রকে দেখে বলল, এখন তো আবার ওই রুম তোমার একার না, তোমার বউয়েরও। ওই রুমে আমি কিছু সময়ের জন্য উঠলে তোমার বউ কি রাগ করবে? ওর থেকে অনুমতি নিয়ে নিবে? নক্ষত্র হাসল। রামিসা সারা জীবনই এমন, সবকিছুতে এমনভাবে অধিকার দেখাবে যেন জিনিসটা ওর নিজের। আবার অনুমতির কথাও ভাববে। তারা রাগ করবে না। তুমি আমার রুমে কিছু সময়ের জন্য থাকতে পারো। ওর নাম তারা? হ্যাঁ, নয়নতারা। আমি তারা ডাকি। ও কি কিউট। তোমাদের নিশ্চয় লাভ ম্যারেজ। অ্যারেঞ্জ হলে তো আমিই তোমার বউ হতাম। ফার্স্ট কোথায় দেখা হয়েছিল? আই মিন প্রেম কিভাবে হয়েছে? আমাকে সব গল্প বলতে হবে। আমি শোনার জন্য ভীষণ এক্সাইটেড। নক্ষত্রর পাশে বসে খেতে খেতে রামিসা কথা বলে যাচ্ছে। নক্ষত্রর রুমেই ফ্রেশ হয়ে এখন খেতে এসেছে। ওর নাকি ভীষণ খিদে পেয়েছে। রামিসা স্বভাবগতই বেশি কথা বলে। নক্ষত্রর বিয়ে নিয়ে তার আগ্রহের শেষ নেই। এদিকে নক্ষত্র রামিসার এসব প্রশ্নে বেকায়দায় পড়ে গেল। ভালোবেসেছিল সে ইলাকে। ইলার সাথে বিয়ে হলে লাভ ম্যারেজ বলা যেত। নয়নের সাথে তার বিয়েকে কি বলবে? লাভ তো এখনো হয়নি ওদের মাঝে। অ্যারেঞ্জও না। ওর আর তারার বিয়েকে অ্যাক্সিডেন্টালি বিয়ে বলা যেতে পারে। নক্ষত্র চুপ রইল। রামিসার কথার জবাব দেওয়ার জন্য তার কাছে কোন কথা নেই। ওকে নিরুত্তর থাকতে দেখে রামিসা আবার বলল, কি হলো? আরে বাবা, কথা বলছো না কেন? নাকি তোমাদের লাভ স্টোরি আমাকে জানাবে না? আমাদের বিয়ে আর 5টা স্বাভাবিক বিয়ের মতো হয়নি রামিসা। তাই তোমার প্রশ্নের উত্তরে বলার মতো আমার কাছে কিছু নেই। রামিসা খাওয়া রেখে নক্ষত্রর মুখের দিকে তাকালো, বলল, আর ইউ কিডিং মি নক্ষত্র? তোমার ফান করার স্বভাব এখনো চেঞ্জ হলো না। সব সময় এরকম কথা বলে আমাকে চমকে দিতে চাও। কিন্তু এবার আমি চমকাব না। নক্ষত্র হাসল। রামিসা ভাবছে সে মজা করছে। অথচ সে সত্যি কথাই বলছে। মজা না। আমার আর তারার বিয়ে সম্পূর্ণ অন্য পরিস্থিতিতে হয়েছে। এখন তো দেশেই আছো। জানতে পারবে আস্তে আস্তে। আমি শিওর তোমার মমো ড্যাডি তোমাকে জানাবে। তোমার কাছে গল্পটা বলার সময় উনারাও মজা পাবেন। আমি এখনই তোমাকে জানিয়ে দিয়ে উনাদের মজা নষ্ট করে দিতে চাই না। রামিসা নক্ষত্রর হাত ধরে ফেলল। চেয়ার টেনে ওর দিকে একটু ঘেঁষে এসে গম্ভীর মুখে বলল, মমো ড্যাড যাই বলুক, আমি তোমার ফ্রেন্ড ছিলাম। এখনো আছি। ভবিষ্যতেও থাকব। তুমি অন্তত আমার সাথে এরকম ভাবে কথা বলো না। আমাকে পর করে দিও না নক্ষত্র। আমি কি কখনো তোমাকে বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই? বা আমার আচরণে এখনো তুমি এটা বুঝেছো যে আমি তোমাকে ভালোবাসি? বুঝোনি, না? তাহলে তাহলে আমার সাথে এই বিহেভ কেন নক্ষত্র? আমাকে তুমি বন্ধু ভাবো না? নিজের টানায় নক্ষত্র নিজেই লজ্জিত হল। রামিসার মা বাবাকে ও দুই চোখে দেখতে পারে না। কিন্তু এতে তো রামিসার কোন দোষ নেই। ওর মা বাবা নক্ষত্রর সাথে রামিসার বিয়ে দিতে চাইছিল। রামিসা তো এমনটি চায়নি। নক্ষত্রর মতো সে ও বাবা মা চাপে ছিল। নক্ষত্র সহজ হল। ওর সব কথাই রামিসাকে বলল। শুনতে শুনতে রামিসার মুখ এক এক সময় এক এক রিঅ্যাকশন দিয়েছে। ও মাই গড, এত কিছু হয়ে গেছে তোমার সাথে। আমাকে কিছুই জানানোর প্রয়োজন মনে করলে না তুমি? ইলা তোমার সাথে এমন কেন করলো নক্ষত্র? ও কি তোমাকে ভালোবাসতো না? জানি না রামিসা। ইলার কথা উঠলে আমার মাথায় রক্ত উঠে যায়। দাউ দাউ করে প্রতিশোধের আগুন জ্বলে। সরি, সরি। আমিও কেমন স্টুপিড। ওই মেয়ের কথাই তোমাকে জিজ্ঞেস করে যাচ্ছি। আচ্ছা, ওর কথা বাদ দাও। নয়নতারার কথায় আসি। ওকে কি তুমি ভালোবাসো? নয়নতারা তোমাকে ভালোবাসে? জানি না রামিসা। নক্ষত্র শেষ প্রশ্নের উত্তরে কথাটা বলেছে। তার আগের প্রশ্নের সঠিক কোনো উত্তর তার নিজের কাছেও নেয়। নিজের মনকে আজকাল বুঝতে পারছে না সে। তারাকে নিয়ে আজব অদ্ভুত সব খেয়াল আসে মনে। মনে হয় ইলার সাথে দেখা না হয়ে নয়নের সাথে দেখা হলেই বুঝি বেশি ভালো হতো। নয়ন ইলার ছোট বোন না হয়ে অন্য কেউ হলেও নক্ষত্র এতদিনে ওদের বিবাহিত জীবন ঠিক করে নিত। যেভাবেই হোক, বিয়ে হয়েছে ওদের। বউয়ের উপর তার সম্পূর্ণ অধিকার আছে। নয়নের জায়গায় অন্য কোথা মেয়ে হলে নক্ষত্র অবশ্যই স্বামীর অধিকার ফলাত। কিন্তু নয়নের ক্ষেত্রে সেটা করতে পারছে না সে। করতে চাইছেও না। নয়ন এমনিতেই তাকে পছন্দ করে না।
নয়নের উপর নক্ষত্র কোন জোর খাটাতে পারবে না। নক্ষত্র এটা ভালো করেই বুঝে। এর অন্য একটা কারণও হতে পারে। নক্ষত্র নিজের চোখে নয়নের অপরাধী। সে ভালোবেসেছে ওর বোনকে। আর বিয়ে করেছে ওকে। এখন যদি নক্ষত্র নয়নের সামনে স্বামীর অধিকার নিয়ে দাঁড়ায়, আর নয়ন জানতে পারে ওর বড় বোনকে ভালোবাসে সে, তাহলে কিছুই ঠিক থাকবে না। এক ঝটকায় সব শেষ হয়ে যাবে। নয়ন কখনো ক্ষমা করবে না তাকে। এই নক্ষত্র, কোথায় হারিয়ে গেলে? রামিসার ধাক্কায় নক্ষত্রর ভাবনা কাটে। সে এখন সময় পেলেই এসব নিয়ে ভাবতে বসে যায়। নয়নকে কি সে নিজেই বলে দিবে? অন্য কারো থেকে জানার থেকে ভালো সে নিজেই জানিয়ে দিবে। ভুল হয়েছে তার। এখন এই ভুল শুধরে নিতে চায় সে। আগের সবকিছু ভুলে গিয়ে নয়নকে নিয়ে থাকতে চায়। ওকে হারাতে চায় না নক্ষত্র। যে কোনোভাবেই হোক নয়নকে ধরে রাখতে চায়। কি এত ভাবছো তুমি বলো তো? কিছু না রামিসা। আমার একটা কাজ আছে। আমাকে একটু বেরুতে হবে। কোথায় যাবে তুমি? আমি একা বাড়িতে থাকবো। তোমার প্রবলেম না হলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো না। প্লিজ নক্ষত্র। এতদিন পর দেশে ফিরেছি, এই সুযোগে তোমার সাথে একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। না করো না প্লিজ। আমি তোমাকে বেশি জ্বালাব না। রামিসার মুখের ভঙ্গি দেখে নক্ষত্র হেসে ফেলল। তুমি একটুও পাল্টাওনি রামিসা। আগের মতোই পাগলি আছো। নয়নের সময় কাটে না। দিন ফুরোয় না। কোনো কিছুতে মন বসে না। আশেপাশের কিছুই ভালো লাগে না। এখন নিজের উপর রাগ হচ্ছে তার। নক্ষত্র তাকে নিতে এসেছিল। রাতে কিরকম গলায় মিনমিনিয়ে জিজ্ঞেস করেছিল, তুমি আমার সাথে ফিরবে তো তারা? সেই নিজের রাগ নিয়েই ছিল। বেচারার কথার কোন দামই দেয়নি সে। এখন নক্ষত্র চলে যাবার পর এত আফসোস হচ্ছে কেন? এখন আফসোস করে কি লাভ? আমি নিজেই চলে যাব নাকি? না, না। নয়ন, তোর মাথা ঠিক নেই। নিজে থেকে যেচে ও বাড়িতে কেন যাবি তুই? তোর কোন আত্মসম্মান নেই? যাবি না তুই। যতদিন উনি তোকে নিজে নিতে না আসে ততদিন যাবি না। একবার ফিরিয়ে দিয়েছিস তো কি হয়েছে? আবার আসবে। তুই বারবার ফিরিয়ে দিবি। তবুও উনি প্রতিবার আসবে। গাড়ি ভাড়া নেই নাকি উনার? গাড়ি ভাড়া কেন লাগবে? নিজের বাইক, গাড়ি আছে তো। হ্যাঁ, তুই ঠিক। তোর কোন ভুল নেই। একদম আফসোস করবি না তুই। একদম না। নয়নতারা মনকে শাসন করে। কিন্তু মন কি শাসন মানে? মন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মানুষের কি করার থাকতে পারে? কি বা করতে পারে সে? মন যে কথা শোনার জিনিস না। সে নিজের মতো করে ভাবে। তাকে শাসন বারণ করেও থামিয়ে রাখা যায় না। নক্ষত্র গাড়ি নিতে চেয়েছিল। রামিসার রিকোয়েস্টে বাইক নিতে হলো। ও নাকি অনেকদিন কারো বাইকের পেছনে বসেনি। আজ নক্ষত্রকে পেয়ে সেই আশা মিটিয়ে নিতে চাচ্ছে। ইমন ওদের জনকে একসাথে বাইকে যেতে দেখে নিল। নক্ষত্র হয়তো ইমনকে দেখেনি। নক্ষত্রর বাইকের পেছনে একটা মেয়ে। নক্ষত্র একটা মেয়ে নিয়ে ঘুরছে। মেয়েটা নক্ষত্রকে কিভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। রাগে ইমনের মাথায় আগুন ধরে গেল। আমার বোনকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ও বাইকের পেছনে আরেক মেয়েকে বসিয়ে ঘুরছে। নির্লজ্জের মতন দাঁত বের করে কেমন হাসছে জন। ইচ্ছে করছে ওই শালার নাক ফাটিয়ে দেই। শালা নক্ষত্র, আমার বোনের আড়ালে এসব করে বেরাস তুই। আজই নয়নকে গিয়ে সব বলবো আমি। তোর হাসি যদি আমি বের না করেছি না, তাহলে আমার নামও ইমন না। রামিসা ওর বিদেশি বন্ধুদের এমন এমন সব গল্প বলছিল যে নক্ষত্র না হেসে থাকতে পারছিল না। ও বেচারা কি জানে তার শালাবাবু তাকে রামিসার সাথে দেখে নিজের মনে মনে সন্দেহের পাহাড় কতটা উঁচু করে তুলেছে। নক্ষত্রর কপালে কি ঘটতে চলেছে সেই বিষয়ে সে অসম্পূর্ণ অজানা। তার ধারণাও নেই কোথাকার জল কোথায় গড়াতে শুরু করেছে। ইমন বাড়িতে এসেও নক্ষত্রর রাগ তার চোখের সামনে থাকা প্রতিটা জিনিসের উপর দেখাতে লাগল। ঝিনুক ঘরে এসে ইমনকে রাগতে দেখে তার রাগের কারণ জানতে চাইলে ইমন ঝিনুকের সাথেও রাগ দেখাতে শুরু করল। অন্য সময় হলে হয়তো ঝিনুকও উল্টে রাগ দেখাতো। কিন্তু আজ ইমনের রাগ অন্য রকম লাগছে। ঝিনুক শান্তভাবে ইমনকে বোঝার চেষ্টা করে বলল, কি হয়েছে তোমার? কিছু না বলেছি তো। বিরক্ত করিস না তো ঝিনুক। আমার কিছু ভালো লাগছে না। ভালো মানুষ বাড়ি থেকে বেরুলো। যাবার সময় জোর করে ঝিনুককে চুমু খেল। আর ফিরে এসে অযথা রাগ দেখাচ্ছে। ঝিনুক ইমনের মুখের দিকে দেখল।
সিরিয়াস রাগ। সে আর কিছু না বলে সামনে থেকে ইমনকে শক্ত করে জড়িয়ে ধরল। ইমন প্রথমে রাগলেও একটু পর শান্ত হয়ে গেল। সে নিজেও বুঝল নক্ষত্রর রাগ ঝিনুকের উপর দেখিয়ে নিজেদের মধ্যকার সম্পর্ক নষ্ট করছে ও। ঝিনুকের কোন দোষ নেই। বাইরের বিষয় নিয়ে নিজের বউয়ের সাথে ঝামেলা করলে ক্ষতি তারই হবে। শান্ত হয়ে ঝিনুকের মাথায় হাত রাখল ইমন। ওর চুলে চুমু দিয়ে বলল, আমাকে কত ভালো বুঝিস তুই। আমার রাগ সামলে নিতে শিখে গেছিস। কত সহজে আমার সব টেনশন দূর করে দিলি। আমি তোমার বউ। তোমার রাগ আমি সামলাবো না তো অন্য কেউ আসবে নাকি? এখন বলো তো কি হয়েছে? আমার বরটা হঠাৎ এত চটপাট করছে কেন? ইমন ঝিনুকের কাছে সব বলল। শুনে ঝিনুক হেসে ফেলে বলল, তোমরা ভাই বোন সবগুলো পাগল। আমিও অবশ্য তোমার বোন। তবে তোমাদের রক্ত আমার শরীরে না। তাই আমি তোমাদের মতো অত পাগল হইনি। মামাদের যতটুকু পেয়েছি তাতে রাগটা আমারও কম না। নক্ষত্র একটা মেয়েকে বাইকে বসিয়ে ঘুরছে বলেই ও আমাদের নয়নকে ধোকা দিচ্ছে। তুমিও না। আস্ত পাগল। তুই দেখলে বলতি। কিভাবে হাসছিল ওরা। মেয়েটা নক্ষত্রকে এমন ভাবে জড়িয়ে ধরেছিল যে কি বলবো। তুই যে আমার বউ তবুও তুই বাইকে বসে আজ পর্যন্ত আমাকে ওভাবে জড়িয়ে ধরিসনি। দূর। অর্ধেক সত্য জেনে কোনো কিছু ভেবে নেওয়া ঠিক না। হয়তো তুমি দেখেছ ঠিকই। কিন্তু ভেবেছ ভুল। আজকাল ভাইবোন একসাথে রাস্তা দিয়ে হাঁটলেও লোকে ভেবে নেয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। সত্য কিন্তু কেউ জানে না। শুধুমাত্র ধারণা করে নেয়। আর ধারণা অধিকাংশ সময় ভুল প্রমাণ হয়। তুই যতই বলিস। আমি নিজের চোখে দেখেছি। তোর কথা মানতে পারছি না আমি। মানার দরকারও নেই। তুমি সরাসরি নক্ষত্রর সাথে কথা বলে জেনে নিও। তার মানে নয়নকে এখন কিছু জানাতে না করছিস? অবশ্যই। নয়ন তোমার থেকেও পাগল। তুমি ও বেচারাকে ভুল বুঝে বসে আছো। নয়ন আরো বেশি ভুল বুঝতে। এমনিতেই ওদের বিয়েটা ওরকম পরিস্থিতিতে হয়েছে। এখনো ওদের মাঝে সবকিছু ঠিক হয়নি। তুমি আর এই কথা নয়নের কানে লাগিয়ে ওদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে নষ্ট করে দিও না। ইমন ঝিনুকের কথা মেনে নিল। সত্যিই। সে শুধু ওদের একসাথে দেখেছে। মেয়েটার সাথে নক্ষত্রর কোন সম্পর্ক আছে কি নেই তা জানে না। হতে পারে মেয়েটা নক্ষত্রর আত্মীয়। বোন টোনও হতে পারে। কিছু না জেনে আগেই নয়নকে জানিয়ে দেওয়া বোকামি হবে। নয়নকে না জানালেও। আমি কিন্তু চুপ করে থাকব না। নক্ষত্র আমার বোনকে ধোকা দিলে আমি ওকে খুন করে ফেলব। শালা যদি ঘরে বউ রেখে অন্য মেয়েতে চোখ দেয় তাহলে আমি ওকে কানা বানিয়ে রেখে দেব। ঝিনুক ফিক করে হেসে ফেলল। বাবা। বোনের প্রতি কত দরদ। নক্ষত্র এমন ছেলেই না। আমি ওকে চিনি। আর শোনো মিস্টার, তোমার এই কথাগুলো শুধু নিজের বোনের বেলায় খাটিও না। আমার বেলাতেও কিন্তু এমনটাই হবে। কখনো যদি অন্য মেয়েদের দিকে চোখ দিয়েছ না, তাহলে আমি তোমার কি অবস্থা করব তুমি নিজেও জানবে না। ইমন কিছু বলল না। এত জোরে ঝিনুককে চেপে ধরল যে ঝিনুক বেচারি পিষে যাচ্ছে। নয়নতারা নিজে থেকেই ঝিনুকের কাছে এলো। কিছু বলবে বলবে করেও আমতা আমতা করে যাচ্ছে। সে যা বলতে এসেছে তা কোনোভাবেই বলতে পারছে না। হয়তো পারবেও না। কিভাবেই বা পারবে? ঝিনুককে কিভাবে বলবে, আপু আমি বাড়ি যেতে চাই। আমাকে তুমি নিয়ে চলো। এই কথা বললে ঝিনুক আপু তার উপর একচোট হাসবে। তার মজা নিয়ে বলবে, বাবা নয়ন। তুই তো দেখছি নক্ষত্রর জন্য পাগল হয়ে গেছিস রে। কয়টা দিন ওকে ছাড়া থেকে এখন চলে যাওয়ার জন্য নিজে থেকেই বলছিস। নয়ন ওসব কথা শুনতে চায় না, কারো জন্যই পাগল হয়নি সে। বিশেষ করে ওই পাষাণ বদলোকটার জন্য তো জীবনেও পাগল হবে না। পাষাণটা যে সেই গেল তারপর একবার এলো না। কল করেও তাকে যেতে বলল না। এত জেদ। এত দাম তার। নয়নের নিজের কি কোন দাম নেই? নয়নের কিছু বলতে হলো না। ঝিনুক ওকে দেখে বলল, কিরে নয়ন, কিছু বলবি? না। ইমন ভাইয়া কোথায় আপু? কি বলতে এসেছিল আর কি বলে যাচ্ছে সে? এখানে ইমন ভাইয়ার কথা কোত্থেকে এলো? ইমন ভাইয়ার সাথে একটু আগেও দেখা হয়েছে তার। সে তো নক্ষত্রর কথা বলতে এসেছিল। ইমন ভাইয়ার খোঁজ নিয়ে তার কাজ কি? ঝিনুক তীক্ষ্ণ চোখে নয়নকে দেখল। এই মেয়ে ইমনকে খুঁজে কেন? ইমন কি নক্ষত্র আর ওই মেয়ের ব্যাপারটা নয়নকে বলে দিয়েছে? নয়ন সব জেনে গেছে? আর জানলেও এত শান্ত আছে কিভাবে? রাগারাগি করছে না কেন?
ঝিনুক হেসে বলল, নয়ন আমার না ঘুরতে যেতে ভীষণ ইচ্ছে করছে। চল না আজ একটু বাইরে থেকে বেরিয়ে আসি। নয়নের ইচ্ছে করছে না। সে একবার না বলে দিল। তবুও ঝিনুকের জোরাজুরিতে রাজি হতে হলো। সে আজ শ্বশুরবাড়ি যেতে চেয়েছিল, বাইরে কোথাও ঘুরতে না। নয়ন রেডি হয়ে ঝিনুকের সাথে বেরিয়ে গেল। ঝিনুক অনেকক্ষণ নয়নকে নিয়ে নানান জায়গায় গেল। আসল কথা, সে নয়নকে নিয়ে নক্ষত্রদের বাড়িতে যাবার জন্য বেরিয়েছে। নক্ষত্রর সাথে সামনাসামনি কথা বলা দরকার। দূরে থেকে ভুল বোঝাবুঝি বাড়ার আগে নয়নকে ও বাড়ি ফিরে যাওয়া উচিত। কিন্তু প্রথমেই নক্ষত্রদের বাড়িতে গেলে নয়ন বুঝে ফেলবে, ঝিনুক তাকে ইচ্ছে করে নিয়ে এসেছে। এই অবুঝ মেয়ে তখন ভেবে বসবে সে সবার মাথার বোঝা হয়েছে। নয়ন মনে মনে বেশ অবাক হল। এদিকে তো তার শ্বশুরবাড়ি, একটু সামনেই নক্ষত্রদের বাড়ি। আপু, তুমি আমাকে এদিকে কোথায় নিয়ে এলে? হাঁটতে হাঁটতে এসেই যখন পড়েছি, তখন চল তোর শ্বশুরবাড়ি থেকে ঘুরে যাই, দেখি নক্ষত্র বাড়িতে আছে কিনা। নয়ন না করল না। তার নিজেরও ইচ্ছে ছিল আজ চলে আসার। আশা যখন হলো না, তখন দেখে গেলে সমস্যা কি? কয়দিন ধরে নক্ষত্রকে দেখে না। মন তো কম চঞ্চল হয়নি। বাড়িতে ঢুকে ওরা যা দেখল তা দেখার জন্য হয়তো নয়ন প্রস্তুত ছিল না। ঝিনুকও এমন কিছু দেখবে ভাবতে পারেনি। জনি দরজার সামনে ঠাই দাঁড়িয়ে রইল। নক্ষত্র আর একটা মেয়ে সোফায় বসে আছে। না বসে আছে বললে ভুল হবে। কোন কিছু নিয়ে হুড়োহুড়ি করছে ওরা। মেয়েটা কি যেন নক্ষত্রর হাত থেকে ছিনিয়ে নিতে চাইছে। নক্ষত্র ওকে সেই জিনিসটা দিবে না বলে হাত উঁচিয়ে রেখেছে। মেয়েটা ধরতে গেলে হাত এদিকে ওদিকে সরিয়ে নিচ্ছে, যার ফলে মেয়েটা একদম ওর বুকের সাথে মিশে আছে। নয়নের সর্বাঙ্গ জ্বলে গেল। মেয়েটার চুল ধরে ওকে নক্ষত্র থেকে সরিয়ে দিতে ইচ্ছে করছে। থমথমে মুখে নয়ন ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। ঝিনুক এতটাই অবাক হয়েছে, হা করা মুখ বন্ধ করতে ভুলে গেছে সে। ইমন তাহলে ঠিকই বলেছিল। নক্ষত্র সত্যিই আজকাল একটা মেয়েকে নিয়ে ঘুরছে। সবই গাধি নয়নের জন্য। নয়ন নক্ষত্রকে পাত্তা দেয়নি। যতই হোক সে একটা ছেলে। বউয়ের কাছে পাত্তা না পেলে অন্য মেয়ের কাছে যাবেই তো। নয়নটা সময় থাকতে বুঝল না। এখন ওর ঘর ভাঙ্গুক। ওর চোখের সামনে ওর স্বামীকে অন্য মেয়ে নিয়ে যাক। রামিসা নক্ষত্র জনই হাসছে। রামিসা এখনো এমন পাগলামি করে। হঠাৎ নক্ষত্রর চোখ দরজায় দাঁড়ানো দুই মূর্তির দিকে পড়ল। মুহূর্তে সব হাসি উড়ে গেল তার। তারা এসেছে। নিজের বুকের উপর থাকা রামিসার দিকে একবার দেখল নক্ষত্র। এবার তার খেয়াল হলো। মজা করতে করতে অনেকটা কাছে চলে এসেছে ওরা। নয়ন ওদের এই অবস্থায় দেখে ভুল বুঝতে পারে। নক্ষত্র রামিসাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। নয়নের দিকে এগিয়ে আসতে আসতে ওকে ব্যাপারটা বুঝানোর চেষ্টা করে বলল, তারা কখন এলে তুমি? ও রামিসা, আমার ছোটবেলার বন্ধু। নয়নের দৃষ্টি নরল না, সে একইভাবে নক্ষত্রকে চোখ দিয়ে ভস্ম করে দিতে চাইছে। মেয়েটাকে তা জানার তার কোন আগ্রহ নেই। নক্ষত্র ঝিনুককে দেখে অসহায় মুখ বানালো। ঝিনুক, ভেতরে এসো। না, না, আমরা বসবো না। এদিক দিয়েই যাচ্ছিলাম। ভাবলাম তুমি বাড়িতে আছো কিনা দেখে যাই। এক্ষুনি চলে যাব আমরা। আমি যাব না ঝিনুক আপু। তুমি চলে যাও। বাবলু বা জাহিদ কাউকে দিয়ে আমার জিনিসপত্র পাঠিয়ে দিও। ঝিনুক অবাক হলেও মনে মনে খুশি হলো। যাক, গাধিটার সুবুদ্ধি হয়েছে তাহলে। ঝিনুক এখান থেকেই চলে গেল। তারা যে ভুল বুঝেছে এটা নক্ষত্র বুঝতে পারছে। কিন্তু কিভাবে সে তারার ভুল ভাঙাবে সেটা বুঝতে পারছে না। তারা তাকে রামিসার সাথে ওভাবে দেখে কি ভাবছে তা নিয়েই নক্ষত্রর মাথা খারাপ হয়ে যাচ্ছে। রামিসা আর তার মধ্যে তেমন কিছুই নেই। তারা তাকে ওরকম না ভাবলেই হলো। বউকে বাপের বাড়ি পাঠিয়ে বাড়িতে মেয়ে নিয়ে আসবে না সে। তারা তাকে এতটুকু বিশ্বাস করা উচিত। তুমি আসবে বলে আসনি কে? নক্ষত্র কথা শেষ করতে পারল না। নয়ন তার কোন কথায় কান না দিয়ে ঘরে যেতে নিল। নয়নের চলে যাওয়া নক্ষত্র পেছনে থেকে দেখছে। দীর্ঘশ্বাস ফেলল সে। নয়ন কিছু না জানিয়ে হঠাৎ এসে উঠবে। আর এসেই রামিসার সাথে ওকে ওভাবে দেখবে। ব্যাপারটা বিশ্রী হয়ে গেল। নয়নের ভুল ভাঙাতে হবে। সে নিজেও ঘরের দিকে পা বাড়াল। এই পাগল মেয়ে রাগের মাথায় বাড়িতে সবাইকে না জানিয়ে দিলেই হয়। ঝিনুক বাড়ি গিয়ে কিছু বলবে না। এটা জানে নক্ষত্র। ভয় নয়নকে নিয়ে। তাকে ছেড়ে যাওয়ার জন্য সর্বক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকে মেয়েটা।
এখন তো ছেড়ে যাবার জন্য শক্ত একটা অজুহাত পেয়েছে। নয়ন ঘরে গিয়ে ফুঁসছে। ওই মেয়েটার সাথে নক্ষত্রকে দেখে মাথা পাগল পাগল লাগছে তার। মেয়েটাকে মোটেও ভালো লাগেনি নয়নের। তারা আমাকে কল করতে, আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। না বলে এসে নক্ষত্র কথা শেষ করতে পারল না। নয়ন তার আগেই ফুঁসে উঠল। কেন? না বলে এসেছি বলে আপনার সমস্যা হয়েছে? এখন কি চলে যাব আমি? নক্ষত্র নয়নের সামনে এসে দাঁড়ায়। এই না, না। তুমি যাবে কেন তারা? তাহলে বারবার এক কথা বলছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই না বলে এসেছি। আপনাকে আগে থেকে বলে এলে আপনি কি করতেন? ওই মেয়ের সাথে ওইভাবে দেখে নিয়েছি বলে আপনার এত অসুবিধা হচ্ছে। থাক, আমাকে কিছু বোঝাতে হবে না। আমি বুঝেছি উনি আপনার খুব ভালো বন্ধু। নক্ষত্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। নয়নের নতুন রূপ দেখছে আজ সে। নক্ষত্র কিছুই বলতে পারল না। কথা হারিয়ে ফেলেছে যেন সে। হাই নয়নতারা, কেমন আছো তুমি? রামিসার অতি আদিক্ষেতা নয়নের মোটেও সহ্য হচ্ছে না। আবার বিনা কারণে মেয়েটার সাথে বাজে ব্যবহারও করা যাচ্ছে না। এখন পর্যন্ত এই মেয়ে তাকে কিছু বলেনি। নয়ন দায়সারা ভাবে উত্তর দিল, ভালো। আমি নক্ষত্রর ছোটবেলার বন্ধু। একসাথে স্কুল কলেজে পড়েছি আমরা। অহো। নয়নের বেশি কথা বাড়াল না। ওর আগ্রহ নেই দেখে রামিসাও আর কথা বাড়াতে পারল না। রাতে নক্ষত্রর মা বাড়ি ফিরে রামিসাকে দেখে খুশিতে গদগদ হয়ে যায়। ও রামিসা, মাই বেবি, কখন এলে তুমি? কবে দেশে ফিরেছ? আমি তো তোমার ফেরার কথা কিছুই জানি না। নক্ষত্র জানতো? আমাকে তো বলেনি। রামিসা নক্ষত্রর মায়ের গলা জড়িয়ে ধরে একগাল হেসে বলল, মাই সুইট আন্টি, উপোস তোমাকে তো আন্টি বলা যাবে না। যা সুন্দর হচ্ছ দিন দিন। তোমাকে আমার থেকেও ছোট লাগে। বয়স 10 বছর কমিয়ে নিয়েছ। নয়ন শাশুড়ি মা সাথে ওই মেয়েটার মাখামাখি দেখে জ্বলে যাচ্ছে। নিজের ছেলের বউকে দুই চোখে দেখতে পারে না। ওই মেয়েকে নিয়ে কত আহ্লাদ দেখাচ্ছে। দেখাবেই না বা কেন? মেয়েটা এত তেল মারতে পারে বাবা। নয়ন শাশুড়ি মা কে এরকম বললে উনিও নয়নকে পছন্দ করত। খাবার টেবিলে রাশিমা নক্ষত্রর পাশের চেয়ারে বসার আগে নয়ন গিয়ে সেই চেয়ারে বসে পড়ল। নক্ষত্র নয়নের কাজে মনে মনে অবাক হল। আবার তার ভালোও লাগলো। মনে মনে হাসল সে। নয়ন তাকে নিয়ে রামিসার সাথে জেলাস ফিল করছে। কিন্তু কেন? নয়ন আজ ইচ্ছে করেই নক্ষত্রর প্লেটে অধিকার দেখিয়ে এটা সেটা তুলে দিল। নক্ষত্র না করল না। মিটমিট করে হেসে চুপচাপ খেতে লাগল। নয়ন অন্য কারো দিকে একবারও তাকালো না। যার যা ভাবতে ইচ্ছে হয় ভেবে নিক। ওই মেয়েকে সে নক্ষত্রর আশেপাশে ঘেঁষতে দিবে না। শয়তান মেয়ে। অন্যের স্বামীর সাথে অত কিসের পিরিতি হ্যাঁ? নয়ন বন্ধুবান্ধবদের মাঝে এত মাখামাখি পছন্দ করে না। রাতে খাওয়া দাওয়া সেরে ফেলার পর নয়ন ঘরে চলে যায়। নক্ষত্র রামিসার সাথে হলে বসে গল্প করে। রামিসা তার নিউ ইয়র্কের বয়ফ্রেন্ডগুলোর কথা বলছে। আরে আর বলো না। একজন তো এতটা পাগল হয়েছিল যে আমাকে না পেলে নাকি আমার চোখের সামনে সুইসাইড করবে। আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে দিয়েছিল। আমিও কম নাকি? নিজে বিষের বোতল হাতে দিয়ে বলেছি, নে এবার খা। আমার সামনেই মর। সবটুকু খাবি। আমি দেখব। তখন ওর মুখের অবস্থা দেখার মতো হয়েছিল। যা ভয় পেয়েছিল বেচারা। তুমি দেখলে বুঝতে। রামিসা কথা বলতে বলতে হেসে নক্ষত্রর গায়ের উপর গড়িয়ে পড়ছে। নয়ন সিঁড়ির উপর থেকে ওদের দেখছে। সত্যি সত্যি এই মেয়ের চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। বেহা মেয়ে তার বরের উপর নজর দিয়েছে কেন? দুনিয়াতে কি আর অবিবাহিত কোন ছেলে নেই? শুনছেন? শুতে আসবেন? আমি লাইট অফ করে দরজা লাগিয়ে দেব। নক্ষত্রর মাথায় কেউ ভারী কিছু দিয়ে বাড়ি মারলেও সে এতটা অবাক হতো না। নয়নের আজ হয়েছে কি? বাবার বাড়ি থেকে ফেরার পর ওর ব্যবহার সম্পূর্ণ পাল্টে গেছে। এটা সেই নয়ন হতেই পারে না। রামিসাকে রেখেই নক্ষত্রকে উঠে চলে যেতে হলো। নয়ন লাইট অফ করে শুয়ে পড়েছে। নক্ষত্র কয়েকবার নয়নকে ডাকল। নয়ন কোন উত্তর দিল না। একটা ভাবনা নক্ষত্রর মনে এলে সে খুশিতে দিশেহারা হয়ে গেল। নয়ন রামিসার সাথে তাকে সহ্য করতে পারছে না। তার মানে নয়নের মনে তার জন্য কিছু আছে। নইলে সে এতটা জেলাস হবে কেন? নয়ন কি আমাকে ভালোবাসে? ওর জেলাসি তো তেমনই বলছে।
নয়ন যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকে তাহলে তার মুখ দিয়ে এই কথা স্বীকার করাতে হবে। নয়ন আমাকে ভালো না বাসলেও আমার জন্য ওর মনে একটু ফিলিংস তো আছেই। তাই আজও এরকম আজব বিহেভ করছে। নক্ষত্র একা একাই হাসল। আজ সারাদিন সে না জেনে নয়নকে জ্বালিয়েছে। কাল থেকে ইচ্ছে করে জ্বালাবে। নয়নতারা, কাল থেকে আমার নতুন খেলা শুরু হবে। আমার জন্য তোমার মনে যা কিছুই থাকুক তা তোমাকে স্বীকার করতেই হবে। নক্ষত্র তোমার মনের কথা মুখে আনিয়েই ছাড়বে। খুশি খুশি মনে ঘুমোতে গেল নক্ষত্র। নয়নও তার জন্য কিছু ফিল করে, হয়তো তাকে ভালোবাসে। এমনটা ভেবেই তার খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। এইচএক্স